সবাইকে লাইভ এমসিকিউর আরেকটি ক্লাসে স্বাগত জানাই। ৪৯তম স্পেশাল বিসিএস শিক্ষা পূর্ণাঙ্গ প্রস্তুতি গণিত ক্লাসে আমাদের আজকের ক্লাসটি হচ্ছে গণিত বিষয়ভিত্তিক অংশের ক্লাস। তো আমাদের আজকে লেকচার মেবি ৬। তো আমি আবার যদি আমার পরিচয় দিই, আমি হচ্ছে ইন্দ্রজিৎ চন্দ্র সরকার, ৩৮তম বিসিএস থেকে গণিতের প্রভাষক হিসেবে আমি কর্মরত আছি। তো আশা করি আপনাদের সবার প্রিপারেশন ভালো হচ্ছে। তো আমরা টপিকে চলে যাই। আজকের যে ক্লাসটি, এই ক্লাসটি খুব একটা বড় না, আর ক্যালকুলাস পার্টটা আমার একটু পছন্দের পার্ট ছিল ম্যাথমেটিক্সের মধ্যে। তো আশা করি ক্যালকুলাস আপনাদেরও অনেক পছন্দের হবে, যেহেতু এখানে কোর ম্যাথমেটিক্স আছে, তাই না? ক্যালকুলেশন আছে, সূত্র আছে। তো ক্যালকুলাসে আমরা সবাই মোটামুটি স্বাচ্ছন্দ্য বোধ করি আর কি, যে এটাতে যেন এই প্লাসটা ইজিলি তোলা যায়। তো প্রথমে আমরা দেখি যে এখানে কি কি টপিক আছে। যে প্রথম ডেরিভেটিভ, এগুলো আমরা জানি ডেরিভেটিভ কাকে বলে। ডেরিভেটিভের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ ৩টা থিওরেম এখানে আছে: রোলস থিওরেম, মিন ভ্যালু থিওরেম, টেইলরস থিওরেম। আচ্ছা, তো টেইলর সিরিজ। তো এইখানে কিন্তু আমাদের এমসিকিউ আসার মতো পুরোটাই আমি আপনাদের সারাদিন পড়াইতে পারবো ক্যালকুলাস। এখানে হাজার হাজার এমসিকিউ আছে। তো আমরা যেটা ফোকাস করছি আজকের ক্লাসে, সেটা হচ্ছে অনার্সের সিলেবাসটা বেশি ফোকাস করার চেষ্টা করছি আর কি। তবে এখানে আসলে এমসিকিউ যদি আসে, তাহলে আপনারা ধরে নেন এখান থেকে আপনাদের এইচএসসির সিলেবাসটাই ফলো করবে তারা, ঠিক আছে? এইচএসসি সিলেবাসটা ফলো করে এখান থেকে এমসিকিউ আসবে, কারণ অনার্সের থেকে এমসিকিউ আসার মতো খুব বড় বড় অঙ্ক তো এগুলো দেওয়ার সম্ভাবনা কম। যেমন মনে করেন যে আপনাকে প্রুফ করতে দিল যে প্রমাণ করো যে এই ফাংশনটা রোলস থিওরেম স্যাটিসফাই করে। তো আপনি তো আর ওইখানে প্রমাণ আসবে না, তাই না? আপনার আসবে যে ডিডি এক্স অফ এটা কত, ডিডি এক্স অফ এটা কত, এইটার ট্যানজেন্ট কত, এইগুলা নিয়ে আমরা আজকে লেকচারটা শুরু করব আর কি। তো আমি আপনাদের যেটা সাজেশন দিই, আপনারা ওই যে এসএসসির ক্যালকুলাসের যদি ডিফারেন্সিয়েশন পার্টটা পড়েন, তাহলে আমাদের এই যে আজকে ৬ নাম্বার লেকচারের সিলেবাসটা যেটা, সেটা কিন্তু আপনাদের কমপ্লিট হয়ে যাবে। তো যার মধ্যে কিছু আছে, যেমন রোলস থিওরেমের কিছু খুঁটিনাটি বিষয় আছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করবো আজকে। টেইলরস থিওরেমের কিছু খুঁটিনাটি জিনিস আছে, যেটা ওই যে রিমাইন্ডার যেটা থাকে, ওইটা তো আর আমাদের এইচএসসির বইয়ের মধ্যে নাই। আর হচ্ছে মিন ভ্যালু থিওরেম, এখান থেকে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। আর ম্যাক্সিমাম, মিনিমা, ট্যানজেন্ট, এগুলো নিয়ে আলোচনা করবো। এইটা একেবারেই কোর মনে করেন যে আপনাদের এইচএসসি সিলেবাসে আছে। আচ্ছা, তো আমরা আমাদের লেকচারে চলে যাই। তো প্রথমে দেখেন ক্লাসে আমরা আজকে কি পড়বো, ডেরিভেটিভ কাকে বলে সেটা পড়বো, রোলস থিওরেম এটা পড়বো, মিন ভ্যালু থিওরেম পড়বো, ইনক্রিজিং ডিক্রিজিং ফাংশন এটা সিলেবাসে অন্তর্ভুক্ত নাই, কিন্তু আমাদের যদি ম্যাক্সিমাম মিনিমাম পড়তে হয়, তাহলে কিন্তু আমাদের ইনক্রিজিং ফাংশন কোনটা, ডিক্রিজিং ফাংশন কোনটা, এটা পড়তে হবে, ঠিক আছে? তারপর ম্যাক্সিমাম মিনিমা আমরা পড়বো, আর নর্মাল টু দ্য কার্ভ পড়বো। এটা হচ্ছে ট্যানজেন্ট এবং নর্মাল টু দ্য কার্ভ, এই দুইটাই কিন্তু এখানে গুরুত্বপূর্ণ। এখানে আমরা প্রথমে ট্যানজেন্ট পড়বো, আর ওই ট্যানজেন্টের উপর যে নর্মালটা থাকবে, অর্থাৎ লম্বটা থাকবে, সেটা পড়বো। তো প্রথমে যদি আমরা ডেরিভেটিভের সংজ্ঞায় আসি, তাহলে দেখেন কি বলা আছে: দ্য ডেরিভেটিভ অফ এ ফাংশন এফ অফ এক্স অ্যাট এ পয়েন্ট এক্স, ঠিক আছে, এক্স ইজ ইকুয়াল টু এ। তো একটা ডেরিভেটিভ একটা পয়েন্টে হয়, ওই পয়েন্টে যদি আমরা এ প্রাইম অফ এ সমান এই লিমিটের মাধ্যমে যদি প্রকাশ করতে পারি, এটা আমাদের ওই যে মূল নিয়ম যেটা আমরা পড়ছি, তাই না? ফার্স্ট প্রিন্সিপাল যেটা, এইটা দিয়ে কিন্তু আমরা এই ডেরিভেটিভের সংজ্ঞাটা দেই। যেমন এটা আমরা স্টুডেন্ট যদি আমরা পড়াই, তাহলে আমরা এটাও জানি যে এখান থেকে আসে যে এইচ টেন্স টু 0 এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই এইচ। তো এইখানে দেখেন, এখানে দুইটা গুরুত্বপূর্ণ কথা আছে, যেই কথাটা আপনার সরাসরি এমসিকিউতে চলে আসতে পারে। ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ চেঞ্জ। আসলে ডেরিভেটিভ কি করে? রেট অফ চেঞ্জ। একটা ফাংশন মনে করেন যে যখন 2 ছিল, তখন ফাংশনটার মান কত? এফ অফ 2 এবং এফ অফ 2.0001, ঠিক আছে? এইটার মধ্যে পার্থক্যকে যদি আমি এই যে 2 মাইনাস 2.001 দিয়ে ভাগ দেই, তাহলে যেই মানটা পাই সেটা হচ্ছে রেট অফ চেঞ্জ। অর্থাৎ আমার চলকের চেঞ্জের সাথে সাথে, ঠিক আছে, চলকের চেঞ্জের সাথে সাথে যদি আমার ফাংশনের কি পরিমাণ চেঞ্জ হয়, সেটা যদি আমি কাউন্ট করতে পারি, তাহলে সেটাকে বলবো আমরা ওই ফাংশনের ডেরিভেটিভ, এবং একটা পয়েন্টে, অবশ্য ওই পয়েন্টে। তো এইখানে দেখেন, এইখানে যে এইচটা বলা হচ্ছে, এই এইচটা কিন্তু টেন্স টু কত? 0।
এই যে ইনস্ট্যান্টেনিয়াস মানে কি, যে আপনি 2 সেকেন্ডে 10 কিলোমিটার গেলেন, 2.000001 সেকেন্ডে আপনি কতটুকু গেলেন, ওই পার্থক্যটাকে আমরা কাউন্ট করি ডেরিভেটিভের মাধ্যমে। তাহলে এইখানে এই কথাটা গুরুত্বপূর্ণ যে ডেরিভেটিভ কি মেজার করে, কি মাপে, ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ চেঞ্জ অফ এফ অফ এক্স উইথ এক্স। ঠিক আছে, অর্থাৎ চলকের সাপেক্ষে এফ অফ এক্স এর পরিবর্তনের হার। আর জিওমেট্রিক্যালি ডেরিভেটিভ কি নির্দেশ করে, জিওমেট্রিক্যালি ডেরিভেটিভ নির্দেশ করে হচ্ছে ট্যানজেন্ট। যেমন মনে করেন যে আমি একটা বৃত্ত যদি নেই, তাহলে এই পয়েন্টে যে ট্যানজেন্ট সেটা হচ্ছে স্লোপ অফ দ্য ট্যানজেন্ট, সরি এইটার যে এই যে রেখাটা মানে ট্যানজেন্টের যে স্লোপ, এই স্লোপটা ডেরিভেটিভ নির্দেশ করে। অর্থাৎ আপনি যদি এভাবে লিখতে চান ডিওয়াই বাই ডিএক্স সমান টেন থিটা, তাই না? এই দুইটা লাইন কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে আমরা ডেরিভেটিভের সংজ্ঞা দেখলাম, এটা হচ্ছে ফার্স্ট প্রিন্সিপাল থেকে আমরা পাইলাম। আচ্ছা, ওটা ছিল একটা পয়েন্টে। এখন ডেরিভেটিভ যদি আপনাকে একটা ইন্টারভেলের মধ্যে বের করতে বলে, ঠিক আছে, ইন্টারভেল মনে করেন যে 2 থেকে 3 এই বিন্দুর মধ্যে এফ অফ এক্স এর ডেরিভেটিভ আপনি বের করবেন, তো সেইখানে কিছু কথা আছে। যেমন বলা হচ্ছে একটা ফাংশন এফ ডিফাইন্ড অন এ এন্ড বি, ঠিক আছে, ইজ ডিরাইভেবল, মানে ডেরিভেটিভ বের করা যাবে অ্যাট এন্ড পয়েন্ট ইফ, মানে এ প্রাইম অফ এ, অর্থাৎ এই যে ইন্টারভেলটা আছে এর ছোট যে সবচেয়ে মান, এ বিন্দুতে যদি এটার ডেরিভেটিভ এক্সিস্ট করে এবং বি বিন্দুতে যদি এটার ডেরিভেটিভ এক্সিস্ট করে, ঠিক আছে, তাহলে আমরা ধরে নিব এই ইন্টারভেলের মধ্যে সকল বিন্দুতে তার ডেরিভেটিভ কি করবে, এক্সিস্ট করবে। তো এটাকে বলা হচ্ছে এই ইন্টারভেলের মধ্যে এটা ডেরিভেটিভ এক্সিস্ট করা। অর্থাৎ লোয়ার পয়েন্ট এবং আপার পয়েন্টে যদি ডেরিভেটিভ এক্সিস্ট করে, তাহলে আমরা বলবো যে এই ফাংশনটার এই ইন্টারভেলের মধ্যে ফাংশনটার ডেরিভেটিভ এক্সিস্ট করে। তো আমাদের যখন আমরা অঙ্ক করব তখন কিন্তু এই জিনিসটা আবার মনে রাখতে হবে যে আমাদের একটা ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েবল, একটা ফাংশন ডিফারেন্সিয়েবল কখন হয়, সব সময় দেখবেন ওপেন ইন্টারভেলের মধ্যে কি হয়, ডিফারেন্সিয়েবল হয়, তাই না? আর ক্লোজ ইন্টারভেলের মধ্যে কি হয়, কন্টিনিউয়াস হয়। আর আমরা একটা থিওরেমও পড়ব, যদি কোনো ফাংশন এর ডেরিভেটিভ থাকে তাহলে এটা অবশ্যই কন্টিনিউয়াস ফাংশন হবে। এটা মুখস্থ, যে একটা ফাংশন যদি ডিফারেন্সিয়েবল হয় তাহলে সেটার কি থাকবে, সেই ফাংশনটা কন্টিনিউয়াস হবে। কিন্তু সকল কন্টিনিউয়াস ফাংশন কিন্তু ডিরাইভেবল না, এটা আমরা পরবর্তীতে পড়ব। আচ্ছা, এখন দেখেন এই যে ডিফারেন্সিয়েবিলিটি, আপনাকে তো বলবে যে নিচের কোন ফাংশনটি এত বিন্দুতে ডিফারেন্সিয়েবল কি না, এটা প্রমাণ করো। তাহলে এটার জন্য কয়েকটা শর্টকাট আমি আনার চেষ্টা করছি। আসলে ম্যাথমেটিক্সে তো শর্টকাট কোনো কিছু থাকে না, তারপরেও আপনারা মানে দেখে যদি বোঝেন আর কি, যে যদি কন্টিনিউয়াস না হয়, আপনি যদি বুঝে যান যে ফাংশনটা কন্টিনিউয়াস না, তাহলে নট ডিফারেন্সিয়েবল, এটার জন্য আর কোনো কিছু দেখার দরকার নাই। যেমন আমি আপনাকে একটা ফাংশন দিচ্ছি এফ অফ এক্স ইজ ইকাল টু 1/x, এক্স ইজ ইকাল টু 0, এক্স ইজ ইকাল টু 0তে কিন্তু এই ফাংশনটা কি, এই ফাংশনটা ডিসকন্টিনিউয়াস। তাহলে আপনি মুখস্থ বলে দিতে পারেন এই ফাংশনটার কি নাই, এই ফাংশনটার ডেরিভেটিভ নাই, ঠিক আছে, এটা ডিফারেন্সিয়েবল হবে না। তো কন্টিনিউটি ইজ এ মাস্ট কন্ডিশন, এটা মনে রাখতে হবে। তাহলে একটা ফাংশনকে অবশ্যই কন্টিনিউয়াস হইতে হবে। আবার যদি আমি আপনাকে এরকম বলি এফ অফ এক্স ইজ ইকাল টু 10x, ঠিক আছে, আমি একটা রেঞ্জ দিয়ে দিলাম 0 থেকে পাই, এর মধ্যে কি ফাংশনটা ডিফারেন্সিয়েবল কিনা। দেখেন π/2 তে আমরা 10x এর মান কি জানি, যদি এখানে একের মধ্যে π/2 আছে, যদি x এর সমান π/2 হয় তাহলে কিন্তু এটা কন্টিনিউয়াস হয় না, তাহলে π/2 এর জন্য এটা কি হবে না, ডিফারেন্সিয়েবল হবে না, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমাদের খেয়াল করতে হবে আর কি, যে একটা ফাংশন যদি আমি দেখেই বুঝে যাই যে এই ফাংশনটা কন্টিনিউয়াস না, তাহলে আমি সরাসরি বলে দিব এই ফাংশনটা ডিফারেন্সিয়েবল না। এরকম আমরা উদাহরণ দেখব, আমরা যখন অঙ্ক করব তখন দেখব, হ্যাঁ। আচ্ছা, তারপর হচ্ছে ফাইন্ড দ্য ডেরিভেটিভ অন লেফট সাইড অফ এ, অর্থাৎ আপনি লেফট এর ডেরিভেটিভ বের করবেন, রাইট এর ডেরিভেটিভ বের করবেন। যদি দুইটা সমান হয় তাহলে আমরা বলবো কি এই ফাংশনটা ডিফারেন্সিয়েবল, আর যদি সমান না হয় তাহলে আমরা বলবো কি ডিফারেন্সিয়েবল না। আচ্ছা, এরকম একটা উদাহরণ যদি আমি দেই, যে মনে করেন যে এফ অফ এক্স ইজ ইকাল টু এই পরম মান অফ এক্স বা অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স, তো আপনাকে এক্স ইজ ইকাল টু 0 বিন্দুতে এটার ডিফারেন্সিবিলিটি টেস্ট করতে বলা হয়েছে, তাই না? তাহলে এটার আমরা কি লিখতে পারি, -x যখন x ইজ স্মলার দেন 0, আর +x যখন x ইজ গ্রেটার দেন ইকুয়াল
0, তাই না? এটা যদি আমি ডেরিভেটিভ বের করি এফ প্রাইম অফ এক্স বের করলে কি হয়ে যাবে, এটা হয়ে যাবে -1, এটা কি হয়ে যাবে +1, তাই না? এখন দেখেন আপনি যখন এক্স এর মানটা 0 থেকে ছোট নিচ্ছেন তখনও কি আসতেছে, মানে লেফট লিমিট অফ এফ প্রাইম অফ এক্স সমান আপনি পাচ্ছেন -1, আর রাইট লিমিট অফ এফ প্রাইম অফ এক্স আপনি পাচ্ছেন কত, +1। এই দুইটা কি হচ্ছে না, সমান হচ্ছে না। তাহলে আমরা কি বলবো, এক্স ইজ ইকুয়াল টু 0 পয়েন্টে এই ফাংশনটা কি নাই, ডিফারেন্সিয়েবল না। ঠিক আছে, তাহলে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট যদি আমি বের করি এবং এই দুটো যদি সমান না হয় তাহলে আমরা বলবো কি এটা ডিফারেন্সিয়েবল না, আর যদি ডিফারেন্সিয়েবল হয় তাহলে সমান হবে। এটা হচ্ছে মূল কথা। আচ্ছা, এরপরে দেখেন এখানে কয়েকটা ফাংশন আমি বলে দিয়েছি যে যেখানে আপনি দেখেই বলে দিতে পারবেন যে কোনটা ডিফারেন্সিয়েবল কোনটা ডিফারেন্সিয়েবল না। যেমন পলিনোমিয়াল ফাংশন, এগুলো সকল বিন্দুতে ডিফারেন্সিয়েবল, তাই না? যেমন আপনি x² + 2x + 3 এগুলো আপনি বললেন, এটা সকল বিন্দুতে কি ডিফারেন্সিয়েবল। ঠিক আছে, এক্সপোনেনশিয়াল ফাংশন কোনটা, e টু দি পাওয়ার x। আচ্ছা, ট্রাইগোনোমেট্রিক ফাংশনে একটা কথা আছে, এখানে দেখেন ডিফারেন্সিয়েবল এভরিওয়্যার ইন দেয়ার ডোমেইন। অর্থাৎ মনে করেন যে আমি একটু আগে উদাহরণ দিলাম f of x সমান হচ্ছে 10x, তাই না? আমি ডোমেইনটা কত দিলাম, 0 to π। তো এখানে তো ওই যে π/2 তে সেটা কি না, মানে কন্টিনিউয়াসও না। তো কন্টিনিউয়াস না হলে তো ডিফারেন্সিয়েবল নাই। কিন্তু যদি আমি এই ডোমেইনটাকে এরকম করে দিতাম π/2 পর্যন্ত, তাহলে কিন্তু এটা ডিফারেন্সিয়েবল হয়ে যেত, তাই না? কারণ এই ডোমেইনের মধ্যে tan−10x এর মান আছে, তাই না? কন্টিনিউয়াস, এই ডোমেইনের মধ্যে tan−10x টা কন্টিনিউয়াস। তো এই কথাটাই বলা হচ্ছে আর কি, ডোমেইনের মধ্যে যদি হয় তাহলে কন্টিনিউয়াস। আচ্ছা, এরপরে দেখেন পিসওয়াইজ ফাংশনস লাইক এই যে অ্যাবসলিউট ভ্যালুর যে ফাংশনগুলা, ঠিক আছে, এদের জয়নিং পয়েন্টটা আপনি চেক করবেন। জয়নিং পয়েন্ট মানে কি, ওই যে এখানে x = 0 বললাম, তাই না? এটা হচ্ছে জয়নিং পয়েন্ট। আর এখানে যদি আমি এটা বলতাম যে মনে করেন যে এই যে x-1 অথবা x-1 তো -x-1 আর প্লাস কি x-1, এদের জয়নিং পয়েন্ট এখানে কিন্তু 1, তাই না? x এর মান যদি 1 থেকে ছোট হয় তাহলে নেগেটিভ হবে, আর x এর মানটা যদি গ্রেটার দেন ইকুয়াল 1 হয় তাই কি হবে, পজিটিভ হবে। তাহলে এখানে 1টা হচ্ছে জয়নিং পয়েন্ট। এই পয়েন্টে যদি সেটা ডিফারেন্সিয়েবল মানে কি বলে কন্টিনিউয়াস হয় আবার ডিফারেন্সিয়েবল হয়, তাহলে আমরা বলবো যে এটা ডিফারেন্সিয়েবল ফাংশন, আর যদি না হয় তাহলে বলবো ডিফারেন্সিয়েবল না। আচ্ছা, এরপরে একটা দেখেন, এইগুলো আমরা উদাহরণে আবার পরবর্তীতেও পড়বো আর কি, সমস্যা নাই। আচ্ছা, কর্নার ফাংশন, ভার্টিক্যাল ট্যানজেন্ট, ডিসকন্টিনিউয়াস, নট ডিফারেন্সিয়েবল। অর্থাৎ আমরা যদি কোনো এরকম ফাংশন পাই যেটা মনে করেন যে এরকম 1/x ভার্টিক্যাল ফাংশন যদি পাই, তাহলে এই 1/x এগুলা কি ডিফারেন্সিয়াল হবে না। কোন পয়েন্টে, ওই পয়েন্টে, যেই পয়েন্টে সেটার কি থাকবে, কর্নার পয়েন্ট থাকবে, কার্ভ থাকবে, অথবা ভার্টিক্যাল ট্যানজেন্ট থাকবে, ওইগুলাতে কি থাকবে না, ডিফারেন্সিয়েবল হবে না। তো আমরা এরকম উদাহরণ পড়ব। আচ্ছা, যেমন দেখেন এইখানে আপনার পয়েন্টটা কত হচ্ছে, 3, তাই না? এটা যদি আমি ভেঙে লিখি f of x, এটাকে আমি ভেঙে এভাবে লিখতে পারি যে -x - 3 যখন x is smaller than 3 আর x - 3 যখন x is greater than equal 3, তাই না? এখন আপনি যদি এটা ডেরিভেটিভ বের করেন f prime of x, তাহলে কত হচ্ছে -1, আর এটা কত হচ্ছে +1, x is smaller than 3, x is greater than equal 3। তাহলে দেখেন আপনি এটার লেফট হ্যান্ড লিমিট কত হচ্ছে -1 আর রাইট হ্যান্ড লিমিট কত হচ্ছে 1, এই দুটো কিন্তু সমান না। তাহলে 3 পয়েন্টে কি না, এটা ডিফারেন্সিয়েবল না। এটা হচ্ছে মুদ্রা কথা আর কি। আচ্ছা, এখানে বলছে জাস্ট চেক দ্য স্লোপ জাম্প এট দ্য কর্নার, অর্থাৎ এটা dy/dx টা কই চলে যায় সেটা যদি আমরা বের করতে পারি তাহলে আমরা বুঝে যাব যে সেটা ডিফারেন্সিয়েবল না। আচ্ছা, एग्जांपल 2 তে দেখেন f of x = x², অর্থাৎ y কি x²। তো এর মানে y এর মানটা কি সবসময় পজিটিভ, আর দেখতে কি হবে, এরকম হবে। দেখেন এখানে কি নাই, কোনো কর্নার পয়েন্ট নাই, তাহলে এটা ডিফারেন্সিয়েবল এভরিওয়্যার। আবার এটা এভাবে মনে রাখতে পারি, এটা কি ফাংশন, একটা পলিনোমিয়াল ফাংশন। আমরা বলছিলাম যে পলিনোমিয়াল ফাংশন হলে সেটা কি হবে, সেটা ডিফারেন্সিয়েবল এভরিওয়্যার হবে। তাহলে দুইটা উদাহরণ দেখলাম যে কোনটা ডিফারেন্সিয়েবল হবে না, কোনটা কি হবে, ডিফারেন্সিয়েবল হবে। আচ্ছা,
এখানে বেসিক রুল বলতে কিন্তু এখানে আপনারা জানেন যে এসএসসি তে ডিডিএক্স অফ আমরা যত সূত্র আছে হাজার হাজার সূত্র তো নাই, মানে অনেক সূত্র আছে আমাদের, প্রায় একটা বিশাল চ্যাপ্টার 9.1 থেকে 9.9 পর্যন্ত পুরোটাই হচ্ছে কি ডেরিভেটিভের চ্যাপ্টার। তাহলে সেখানে আমরা যেহেতু গণিতের স্টুডেন্ট, আমি বিশ্বাস করি যে আমাদের সবারই সূত্রগুলো জানা আছে। তো আমি এর জন্য সবগুলা সূত্র এখানে তুলে নিয়ে আসি নাই, জাস্ট কয়েকটা রুল এখানে লিখে দিছি, যে পাওয়ার রুল, সাম রুল, তাই না, প্রোডাক্ট রুল, এগুলো আমরা জানি, এগুলো আসলে আপনাদের পড়ানোর কিছু নাই আর কি। কোশিয়েন্ট রুল, ঠিক আছে, চেইন রুল, এই চেইন রুল কোনটা পরীক্ষার মধ্যে এটা আসতে পারে কি, নিচের কোনটা চেইন রুল, এরকম আসতে পারে। আচ্ছা, তো মানে তৃতীয় একটা চলক আনতে হবে আর কি, ডিওয়াই বাই ডিএক্স বের করলে এখানে তৃতীয় একটা চলক কি আনতে হবে, ডিইউ আনতে হবে। আচ্ছা, আর এখানে আপনারা আরেকটা মনে রাখতে পারেন, এগুলো আসলে আপনারা জানেন, এগুলা এই যে ইউ টু দি পাওয়ার ভি, ইউ টু দি পাওয়ার ভি মানে কি ডিডিএক্স অফ ভি লন ইউ, তারপরে আবার প্রোডাক্ট রুলই হয়ে যাবে, তাই না, ভি ডিডিএক্স অফ লন ইউ প্লাস লন ইউ ডিডিএক্স অফ ভি। এই ফর্মুলাটা আপনারা দেখে নিতে পারেন আর কি, আপনাদের তো দেখতেই হবে বাকি সকল ফর্মুলা, এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা, সাইন এক্স, কজ এক্স, টেন এক্স, তো এগুলো আমি মানে এখানে এনে এই লেকচারটাকে ভারী করলাম না আর কি, এগুলো আমরা ধরে নিচ্ছি যে আমরা এগুলো দেখে নিব। তো এই ক্লাসটা করার জন্য আপনাদেরকে অবশ্যই এসএসসিতে ফিরে যেতে হবে আর কি, ওই সূত্রগুলো জানার জন্য। আর আমরা যারা অনেকদিন পড়াশোনার সাথে নাই তাদের কিন্তু দেখতেই হবে, আর যারা আমরা এখনো ছেলে মেয়েদের পড়াচ্ছি তাদের তো ওই সূত্রগুলা মনে থাকারই কথা। আচ্ছা, এইখানে একটা উদাহরণ দিছে, এটা আমরা স্কিপ করতে পারি, এটা আমরা জানি ডিডিএক্স করলে কি হবে। আচ্ছা, রোজ থিওরেম কি বলছে দেখেন, এই যে রোজ থিওরেমে চলে আসছি, ইফ এ ফাংশন এফ অফ এক্স স্যাটিসফাইজ, তিনটা কন্ডিশন সে যদি স্যাটিসফাই করে, এফ অফ এক্স কন্টিনিউয়াস ইন কি, এই দেখেন ক্লোজড ইন্টারভ্যাল এ এবং বি। তো আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, কন্টিনিউয়াস হয় হচ্ছে ক্লোজড ইন্টারভ্যালে, আর ডিফারেন্সিয়েবল হয় কি ওপেন ইন্টারভ্যালে। এটা কিন্তু সরাসরি অবজেক্টিভে আসবে, তো এটা আমাদের মনে রাখতে হবে, কন্টিনিউয়াস হচ্ছে ক্লোজড ইন্টারভ্যালে, ডিফারেন্সিয়েবল হবে ওপেন ইন্টারভ্যালে। আচ্ছা, এন্ড এফ অফ এ ইজ ইকুয়াল টু এফ অফ বি, অর্থাৎ প্রান্ত বিন্দুতে যদি সমান হয় তাহলে আমরা রোলস থিওরেম অ্যাপ্লাই করতে পারি। তাহলে আমরা কখন রোলস থিওরেম অ্যাপ্লাই করতে পারবো না, যখন কি হবে এফ অফ এ ইজ নট ইকুয়াল টু এফ অফ বি হবে, তখন আমরা রোলস থিওরেমটা অ্যাপ্লাই করতে পারবো না, অথবা যদি এটা ডিফারেন্সিয়েবল না হয় তাহলেও আমরা পারবো না। আচ্ছা, তো তারা বলছে কি, দেন দেয়ার এক্সিস্ট এ সি, একটা বিন্দু থাকবে কোন ইয়ের মধ্যে, রেঞ্জের মধ্যে এ এবং বি এর মাধ্যমে, যেন এ প্রাইম অফ সি সমান কত হবে, শূন্য হবে। রোলস থিওরেম তাহলে এটা বলছে। তাহলে রোলস থিওরেম থেকে আপনাদের যদি এমসিকিউ আসে কি আসতে পারে, যে কখন রোলস থিওরেম প্রযোজ্য নয়, যখন এফ অফ এ ইজ নট ইকুয়াল টু এফ অফ বি, তখন অন্য থিওরেম অ্যাপ্লাই হবে। আর এখানে মূল থিমটাই হচ্ছে যে এ এবং বি এর মাঝখানে একটা সি থাকবে, সেটা সমান কত হবে, 0 হবে। আচ্ছা, তো আমরা একটা উদাহরণ দেখি, দেখেন এফ অফ এক্স ইজ ইকুয়াল টু কি এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3। তাহলে দেখেন এফ অফ 1, এই যে প্রান্তবিন্দুতে এফ অফ 1 কত, 0, এফ অফ 3 সমান কত, 0। তাহলে এফ অফ 3, এফ অফ 1 ইজ ইকুয়াল টু এফ অফ 3। আর এখানে আমরা কন্টিনিউটি টেস্ট কেন করলাম না, কারণ এটা একটা কি, এটা একটা পলিনোমিয়াল ইকুয়েশন। তো পলিনোমিয়াল ইকুয়েশন সব জায়গায় কি হচ্ছে, অন্তরীকরণযোগ্য বা কন্টিনিউয়াস, ঠিক আছে। তো কন্টিনিউয়াস ডিফারেন্সিয়েবল আমরা বের করে তারপর ডিডিএক্স অফ এ প্রাইম অফ এক্স বের করলাম, তাহলে কত হচ্ছে 2x মাইনাস 4। তাহলে এখানে আমরা বললাম কি এ প্রাইম অফ এস, এ প্রাইম অফ সি সমান কত, 0, এ প্রাইম অফ সি সমান কত, 0। তাহলে সি এর মান কত হচ্ছে, এ প্রাইম অফ সি সমান 0 হইলে, আচ্ছা এ প্রাইম অফ সি অর্থাৎ কি 2c মাইনাস 4 সমান কত, 0। এখান থেকে আমি বের করছি সি এর মানটা কত, 2। তাহলে দেখেন এই 2 কিন্তু 1 এবং 3, এই দুইটা কার মাঝখানে আছে, 1 এবং 3 এর মাঝখানে আছে। এটাই রোলস বলছে, যদি এফ অফ এ ইজ ইকুয়াল টু এফ অফ বি হয়, তাহলে আমরা ওই ইন্টারভ্যালের মাধ্যমে এমন একটা সি পাবো যেন ফার্স্ট ডেরিভেটিভ অফ এফ অফ এক্স অ্যাট দ্যাট পয়েন্ট ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে রোলস থিওরেম আমরা মোটামুটি ব্যাখ্যা করতে পারলাম। এগুলো আজকে ইয়াটা কিন্তু সোজা আর কি, মোটামুটি এখানে শুধুমাত্র মনে রাখার বিষয়। আচ্ছা, মিন ভ্যালু থিওরেম আর রোলস থিওরেম মোটামুটি কাছাকাছি, কিন্তু এখানে কি নাই, এখানে বলছে কি কন্টিনিউয়াস অন এ বি, ডিফারেন্সিয়েবল অ্যাট এ বি। তাহলে প্রথম দুইটা কন্ডিশন কিন্তু সেম। তাহলে এখানে বলছে এখানে এমন একটা সি থাকবে যেন এ প্রাইম অফ সি এফ অফ বি মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই বি মাইনাস এ হয়।
ঠিক আছে, এটার নাম হচ্ছে কি গড় মান উপপাদ্য। তো এইখানে কিন্তু ওই কন্ডিশনটা নাই যে এফ অফ এ ইজ ইকুয়াল টু এফ অফ বি হইতে হবে, এমন কোনো কন্ডিশন কিন্তু এখানে দেওয়া নাই। ঠিক আছে, তো এইখানে যেহেতু দেওয়া নাই তাহলে এফ অফ সিটা কি হবে, এফ অফ বি মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই বি মাইনাস এ। আচ্ছা, তো দেখেন এখানে আরেকটু উদাহরণ, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। তাহলে এই যে এইটা সূত্র থেকে আমরা এখানে এ প্রাইম অফ সি সমান কত পেলাম 2। এই 2টা কার মাঝখানে, এই 2টা বিলংস টু কি 1 2 3। তাহলে আপনারা যদি বলে নিচের ফাংশনটা কি রোলস থিওরেমকে স্যাটিসফাই করে, তাহলে আপনারা চেক করবেন যে এফ অফ এ ইজ ইকুয়াল টু এফ অফ বি হয় কিনা। যদি স্যাটিসফাই করে তাহলে রোলস থিওরেম অ্যাপ্লাই করবেন, স্যাটিসফাই না করলে মিন ভ্যালু থিওরেম অ্যাপ্লাই করবেন। আচ্ছা, পরবর্তী স্লাইডে যদি যাই, টেইলরস থিওরেম। আসলে টেইলরস থিওরেমটা হচ্ছে মানে কোনো একটা ফাংশনকে ধারায় বিস্তৃত করার জন্য টেইলর সাহেব একটা থিওরেম আবিষ্কার করছে। তো এখানে বলা হচ্ছে কি এফ অফ এক্স ইজ কন্টিনিউয়াস ডেরিভেটিভস আপ টু n+1 ইন একটা ইন্টারভ্যালের মধ্যে। যদি একটা ক্লোজড ইন্টারভ্যালের মধ্যে এটা কি হয়, কন্টিনিউয়াস হয়, তাহলে এই যে এফ অফ এক্স কে এই ধারায় আমরা লিখতে পারবো। ধারাটা কি, এফ অফ এ প্লাস এফ প্রাইম অফ এ এক্স মাইনাস এ, তারপর এফ ডাবল প্রাইম অফ এ বাই 2 ফ্যাক্টোরিয়াল এক্স মাইনাস এ হোল স্কোয়ার। তাহলে এই ধারাতে আমরা চলে যাব, তাই না? তো এখানে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এই জিনিসটা, ঠিক আছে, এই যে হোয়ার রিমাইন্ডার ইজ আর এন এক্স এফ অফ n+1 সি n+1 ফ্যাক্টোরিয়াল এক্স মাইনাস এ n+1। ঠিক আছে, আপনাদের হচ্ছে এই জিনিসটা মুখস্থ রাখতে হবে আর কি। এটা পরীক্ষা সরাসরি আসতে পারে যে নিচের কোনটা টেইলর থিওরেমের রিমাইন্ডার। ঠিক আছে, এই জিনিসটা আপনারা একটু দেখে নেবেন। এটা সরাসরি এটা থেকে অঙ্ক আসার সম্ভাবনা নাই, এইটাই দিয়ে দিতে পারে সরাসরি। তো এটা আপনাদের মনে রাখতে হবে আর কি। আর টেইলর থিওরেমের একটা মজার ব্যাপার হচ্ছে, টেইলর থিওরেমে আমরা ওই যে পয়েন্টটা যদি 0 ধরে নিই, এক্স ইজ ইকুয়াল টু 0, তাহলে ওইটা হয়ে যাবে কি টেইলর সিরিজ থেকে ম্যাকলরিনের সিরিজ। আমরা এগুলো জানি, হয়তো আবার একটু রিভাইভ করতে হবে আর কি, বা রিমাইন্ড করতে হবে। যদি এক্স এর মানটা 0 ধরি তাহলে সেটা ম্যাকলরিনের ধারা হয়ে যাবে। আচ্ছা, তো এখানে দেখেন ই টু দি পাওয়ার এক্স আছে, তো ই টু দি পাওয়ার এক্সটাকে আমরা এফ অফ 0 বের করলাম, 0 পয়েন্টে বের করতে বলছে, তো এখানে এ ছিল, তাহলে 0 হইলে 1। ঠিক আছে, এফ প্রাইম অফ 0 মানে 1, তো সবগুলোর ক্ষেত্রে 1, তাহলে ই টু দি পাওয়ার এক্স এর ধারাটা কি হচ্ছে এটা। তো আমরা এখানে কিন্তু প্রত্যেকটা অঙ্কের জন্য ধারা বের করতে পারবো, মানে সাইন এক্স এর ধারা, কজ এক্স এর ধারা, যে কোনো পয়েন্টে আমরা ধারাগুলো বের করতে পারবো। তো এইটা হচ্ছে টেইলর সিরিজ আর কি। ইফ n টেন্ডস টু ইনফিনিটি উই গেট দ্য টেইলর সিরিজ। ঠিক আছে, ইনফিনিটিতে গেলে টেইলর সিরিজটা কি পাচ্ছি, এটা পাচ্ছি, তখন আর রিমাইন্ডারটা কাউন্ট হচ্ছে না আর কি। আচ্ছা, এই যে স্পেশাল কেস দেওয়া আছে, এর মান যদি 0 হয় তখন আমরা সেটাকে কি বলবো, ম্যাকলরিনের ধারা বলবো। তো এখানে আপনারা একটু ধারাগুলো দেখে নেবেন, কখনো কখনো অবজেক্টিভে সরাসরি ধারাটা চলে আসে, যে সাইন এক্স এর ধারা কোনটি, কজ এক্স এর ধারা কোনটি, টেন এক্স এর ধারা কোনটি, এখানে অনেক ধারা আছে। এরপর হচ্ছে কি ইনডিটারমিনেট ফর্ম। ইনডিটারমিনেট ফর্ম আমরা এখানে অনেকগুলো লিখে দিছি এবং এগুলো আমরা জানিও, তাই না, যে 0/0 মানে আমরা ক্যালকুলেটরে যখন চাপ দিব 0/0 তখন কি আসবে, তখন আসবে ম্যাথ এরর। যেগুলা ম্যাথ এরর আসবে এর মানে কি এগুলাকে গণিত জানে না, তাই না। ম্যাথ এরর মানে ম্যাথমেটিক্যালি এগুলো এখনো ক্যালকুলেশন করা সম্ভব হচ্ছে না, এই জন্য এগুলো ম্যাথ এরর। তো আপনারা দেখেন এখানে বিভিন্ন টার্ম আছে, এই টার্মগুলো আপনারা দেখে নেবেন, যেমন 0 ইন্টু ইনফিনিটিও কিন্তু ইনফিনিটি, এগুলো সবগুলা কি ফর্ম, ইনডিটারমিনেট ফর্ম। ঠিক আছে, অর্থাৎ এগুলা অসংজ্ঞায়িত, আমরা বাংলা যেটাকে অসংজ্ঞায়িত বলি আর কি। তো এইগুলো আপনারা দেখে নেবেন যে ইনডিটারমিনেট ফর্ম কোনটা। এখানে সরাসরি যেহেতু আমাদের এমসিকিউ পরীক্ষা, নিচে দিয়ে বলবে যে নিচের কোনটি ইনডিটারমিনেট ফর্ম। যেমন এইগুলো আমাদের পরিচিত ইনডিটারমিনেট ফর্ম, এগুলো একটু অপরিচিত, তাই না। ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, তারপর 0 টু দি পাওয়ার 0, 1 টু দি পাওয়ার ইনফিনিটি, ইনফিনিটি টু দি পাওয়ার 0, এইগুলো আপনারা একটু মনে রাখার চেষ্টা করবেন আর কি। আচ্ছা, এখন ইনফিনিটি টার্ম যখন চলে আসে তখন আমরা লিমিটে কিন্তু এই যে লপিতাল রুল দিয়ে সলভ করার চেষ্টা করতাম, তাই না। আমি এটা ছোটবেলায় পড়তাম এল'হসপিটাল রুল। যাই হোক, লপিতাল রুল দিয়ে আমরা এটা সলভ করার চেষ্টা করব। লপিতাল রুল দিয়ে আপনার লিমিটের প্রায় সকল অঙ্কই করা যাবে, এটা আমরা জানি। তো এটা আমরা একটু দেখব, যদি কোনো বিন্দুতে
লিমিট এক্সিস্ট না করে তাহলে আমরা লপিতাল রুলের সাহায্যে করতে পারবো। আমরা একটা উদাহরণ যদি দেই, মনে করেন লিমিট এক্স টেন্স টু 2 এক্স মাইনাস 2 এক্স স্কোয়ার মাইনাস 4। আপনি যদি এখানে 2 বসান তাহলে কিন্তু কি হচ্ছে না, 2 বসাইলে এটা কিন্তু লিমিট এক্সিস্ট করতেছে না। 2 বসাইলে কি ফরম্যাট চলে আসে, ইনফিনিটি বাই 0/0। তো 0/0 কি ইনডিটারমিনেট ফর্ম। তখন আপনি কি করবেন, এই উপরেরটাকে একবার ডিডিএক্স করবেন। উপরেরটাকে ডিডিএক্স করলে কি আসবে 2x, নিচেরটাকে ডিডিএক্স করলে কত আসবে 1, তাই না? আর লিমিট এক্স টেন্স টু কত হচ্ছে 2। তাহলে এখানে যদি আপনি 2 বসাই দেন তাহলে 2 × 2 সমান কত হচ্ছে 4। তো মোস্টলি প্রায় সব অঙ্কই এটা দিয়ে করা যায়। তাহলে আপনারা লপিতাল রুল দিয়ে অঙ্কগুলো করতে পারবেন নাকি, লিমিটের সকল অঙ্ক। আচ্ছা, যেমন মনে করেন যে প্রথম অঙ্কটা, এই যে সাইন এক্স বাই এক্স, আপনার মনে করেন সূত্র মনে নেই, এটা তো সরাসরি সূত্র, তো এটা মনে করেন সূত্র মনে নাই, তখন আপনি কি করবেন, ডিডি এক্স অফ, আচ্ছা এখানে করে দেওয়াই আছে, সাইন এক্স কে ডিডি এক্স করলে কজ এক্স, আর এক্স কে ডিডি এক্স করলে 1। আপনি যদি এখন এখানে কত বসাই দেন, 0 বসাই দেন, কজ 0 মান হচ্ছে 1। ই টু দি পাওয়ার এক্স, ইনফিনিটি বসালে ইনফিনিটি বাই ইনফিনিটি, তাই না? তো ই টু দি পাওয়ার এক্স যদি আপনি বসান, একবার ডিডিএক্স করেন, দুইবার ডিডিএক্স করেন, এখন যদি ইনফিনিটি বসান, ই টু দি পাওয়ার ইনফিনিটি মানে কি ইনফিনিটি আসে। তো এই লপিতাল রুল দিয়ে আমরা মোটামুটি সকল অঙ্কই করতে পারবো আর কি। আচ্ছা, এখন কিছু আসলে বেসিক অঙ্ক, আমি এই চ্যাপ্টার থেকে যখন ম্যাথ খুঁজতে মানে শুরু করছি, এখানে মোটামুটি বেসিক অঙ্কই পরীক্ষার মধ্যে আসার সম্ভাবনা আছে। যেমন প্রথম অঙ্কটাই দেখেন, এফ অফ এক্স ইজ ইকাল টু কি বলা আছে, এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 9x প্লাস 15, তাই না? তো আপনি যদি ডিডিএক্স করেন এখানে কি আসবে, 3x স্কোয়ার মাইনাস 12x প্লাস 9, তাই না, এফ প্রাইম অফ এক্স। তো এখন এফ প্রাইম অফ 2 কত হবে, আপনি এফ প্রাইম অফ 2 এখানে 2 বসায় দেন, 2 স্কোয়ার মাইনাস 12 × 2 প্লাস 9, তাহলে কত হচ্ছে 12 বিয়োগ 24 যোগ 9, তাহলে কত হচ্ছে 9 আর 12 মিলে 21 মাইনাস 24, তাহলে হচ্ছে কত -3, তাই তো? তাহলে আনসার হচ্ছে এইটা। ক্যালকুলেশন ঠিক আছে না? ঠিক আছে। যে এখন লন সাইন এক্স আছে, তাহলে ডিডি এক্স অফ লন সাইন এক্স ডিওয়াই বাই ডি এক্স সমান কি ডিডি এক্স অফ লন সাইন এক্স। তো এগুলো আসলে আপনারা অনেকেই পারেন, এগুলো করার দরকার নাই, এটা কিন্তু চেইন রুলের মাধ্যমে করতে হবে, তাই না? আমরা তো সরাসরি করে ফেলি। যদি পরীক্ষার মধ্যে বলে যে এটা আপনি কিভাবে সলভ করবেন, তখন কিন্তু আপনাকে বলতে হবে এটা চেইন রুলের মাধ্যমে সলভ করব, ঠিক আছে? 1/sin x আর ডিডি এক্স অফ সাইন এক্স মানে কি cos x, তাহলে কত হচ্ছে cos x বাই sin x মানে হচ্ছে cot x। আচ্ছা, এখানে দুইটা অপশনই দেওয়া আছে, তাহলে দুইটাই সত্যি, ঠিক আছে? cos x বাই sin x আসবে অথবা কি আসবে, cot x আসবে। আচ্ছা, এই যে অঙ্কটা আমরা করলাম, তাই না, এফ অফ এক্স ইজ ইকাল টু এক্স, দ্য ডেরিভেটিভ এট এক্স ইজ ইকাল টু 0 পয়েন্টে কি ডেরিভেটিভ এক্সিস্ট করে কিনা, এক্সিস্ট করে না, তাই না? আমরা এটা লিখছিলাম যে এফ অফ এক্স, আপনি একটু ভেঙে নেবেন যে এক্স মাইনাস এক্স যখন এক্স ইজ স্মলার দেন 0 প্লাস এক্স যখন এক্স ইজ গ্রেটার দেন ইকুয়াল 0, তাহলে এফ প্রাইম অফ এক্স কি করব, এফ প্রাইম অফ এক্স হচ্ছে -1 আর 1 যখন এক্স ইজ স্মলার দেন 0 এক্স ইজ গ্রেটার দেন ইকুয়াল 0। তাহলে দেখেন লেফট হ্যান্ড লিমিট কত, লেফট হ্যান্ড লিমিট হচ্ছে -1, রাইট হ্যান্ড লিমিট হচ্ছে কত 1। তাহলে এই দুটো সমান না, এই দুটো যদি সমান না হয় তাহলে লিমিট এক্সিস্ট করে না। তাহলে আমরা কি লিখবো, ডাজন্ট এক্সিস্ট, 0 পয়েন্টে এক্সিস্ট করে না। এখন যদি 1 2 3 দিত তখন আমরা অন্য হিসাব করতাম, ঠিক আছে? লিমিট এক্সিস্ট করে না। আচ্ছা, এরপর এটা সরাসরি সূত্র ডিডি এক্স অফ, আচ্ছা এখানে কিন্তু অনেক কঠিন কঠিন সূত্র আছে, সেক ইনভার্স অফ এক্স, কোসেক ইনভার্স অফ এক্স, তারপর হচ্ছে 10 2x, এগুলো কিন্তু আপনাদের দেখে নিতে হবে। এগুলো কিন্তু মানে আমি এখানে প্রায় 200টা অবজেক্টিভ দিতে পারতাম। আপনারা যদি ভর্তি পরীক্ষার এমসিকিউ অবজেক্টিভগুলো দেখেন, আমার মনে হয় এখান থেকে আপনাদের জন্য খুব ভালো হবে, ঠিক আছে? প্রচুর অবজেক্টিভ আছে। আপনারা ওই যে ডিডিএক্স মানে কি বলে ডিফারেন্সিয়েশনের চ্যাপ্টারটা, অন্তরীকরণের চ্যাপ্টারটার শেষে গিয়ে ভার্সিটিতে যে কোশ্চেনগুলো আসছে ওইগুলো দেখে নিন, ওইখান থেকে প্রচুর অবজেক্টিভ আসতে পারে, ঠিক আছে?
তো আমরা এখানে টেন ইনভার্স অফ এক্স যদি করি তাহলে কত আসবে, 1/1 প্লাস এক্স স্কোয়ার। এগুলো আমরা ফর্মুলা জানি, তাই না? তাহলে আনসার কত হবে, এইটা। আচ্ছা, এইটাও কিন্তু আমাদের মুখস্থই রাখতে হবে, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্স, তাই না? আমরা একটা সূত্র লিখছিলাম, ডিডি এক্স অফ ইউ টু দি পাওয়ার ভি। তাহলে এক্স টু দি পাওয়ার এক্স কি হবে, এক্স টু দি পাওয়ার এক্স ডিডি এক্স অফ ভি লন ইউ। এখানে কিন্তু এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ভি, তাহলে এক্স লন এক্স। তাহলে এক্স টু দি পাওয়ার এক্স, এক্স বাইরে ডিডি এক্স অফ লন এক্স প্লাস, আচ্ছা ওইখানে মনে সূত্রতে আমি এইটা লিখি নাই, মানে ইউ টু দি পাওয়ার ভিটা সামনে আছে কিনা আমার একটু দেখে নিতে হবে আর কি। তাহলে এক্স টু দি পাওয়ার এক্স লন এক্স ডিডি এক্স অফ এক্স, ঠিক আছে? তাহলে এক্স টু দি পাওয়ার এক্স, এক্স ইন্টু 1/x প্লাস লন এক্স ইন্টু 1, তাহলে এক্স টু দি পাওয়ার এক্স এটা হচ্ছে 1 প্লাস লন এক্স। তো এইগুলো কিন্তু আমরা মোটামুটি মানে মুখস্থ হয়ে গেছে আর কি, অঙ্ক ছেলে মেয়েদের অঙ্ক করাইতে করাইতে মুখস্থ হয়ে গেছে। আপনারা যারা এখনো পড়াশোনার মধ্যে আছেন তাদেরও এটা মনে থাকার কথা আর কি। তাহলে এইটা খুব গুরুত্বপূর্ণ একটা অবজেক্টিভ, এটা সরাসরি অবজেক্টিভে আসতে পারেন যে নিচের কোনটা সত্য, বা এক্স টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন কত, ঠিক আছে? তাহলে ইউ টু দি পাওয়ার বি এর সূত্রটা এখানে আসবে আর কি। আমি ওইখানে ভুল লিখছি কিনা একটু দেখতে হবে। আচ্ছা, দ্য ফাংশন এফ অফ এক্স ইজ ইকুয়াল টু সাইন এক্স ইজ ইনক্রিজিং। আচ্ছা, একটা ফাংশন ইনক্রিজিং হয় কখন, যখন এফ প্রাইম অফ এক্স এর মানটা গ্রেটার দেন 0 হয়, তাই না? তখন হচ্ছে ফাংশনটা কি হচ্ছে, ইনক্রিজিং হয়। তো এখানে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু কি বলা আছে, সাইন এক্স। আচ্ছা, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু সাইন এক্স, এফ প্রাইম অফ এক্স, এফ প্রাইম অফ এক্স সমান কত হবে, কজ এক্স, তাই না? এফ প্রাইম অফ এক্স কত হবে, কজ এক্স। এখন দেখেন তো এই ফাংশনটা কি ইনক্রিজ করে নাকি ডিক্রিজ করে, এটা আমরা কিভাবে বুঝবো? 0 থেকে π/2 এ গেলে এটা কি ইনক্রিজ করে নাকি ডিক্রিজ করে, এটা কিন্তু আমরা দুইভাবে দেখতে পারি। তো আমরা 0 থেকে π/2 এর মাঝখানে দেখি, 0 থেকে, আচ্ছা সাইন 0 এর মান কত, সাইন 0 এর মান 0, আর সাইন π/2 এর মান কত, π/2 এর মান হচ্ছে π/2 এর মান হচ্ছে 1, তাই না? আচ্ছা, তো দেখেন 0 থেকে π/2, তো 0 থেকে π/2 তে যখন আমি ফাংশনটাতে যাচ্ছি এটা কি করতেছে, উপরের দিকে উঠতেছে। তাহলে ফাংশনটা কি করতেছে, 0 থেকে π/2 তে ফাংশনটা কিন্তু ইনক্রিজ করতেছে, তাই না? আচ্ছা, এখান থেকে আমরা বলতে পারি আর কি যে এটা কি ইনক্রিজ করতেছে নাকি ডিক্রিজ করতেছে। আচ্ছা, এখন দেখেন রোজ থিওরেম রিকোয়ার্স দ্য ফাংশনস টু বি কন্টিনিউয়াস অন a, b, তাই না? অ্যান্ড ডিফারেন্সিয়েবল অন, আচ্ছা এইখানে দেখেন আপনাদের ধোকা দেওয়ার একটা ব্যাপারে যে এইখানে দিছে কি যে ওপেন ইন্টারভ্যালে কন্টিনিউয়াস, ক্লোজড ইন্টারভ্যালে ডিফারেন্সিয়েবল, এটা কিন্তু মিথ্যা, তাই না? আমাদের কি ছিল, কন্টিনিউয়াস অন ক্লোজড ইন্টারভ্যাল, ডিফারেন্সিয়েবল অন ওপেন ইন্টারভ্যাল, আর এফ অফ এ ইজ ইকুয়াল টু এফ অফ বি। তাহলে এই জায়গাটাগুলো আপনাদের ক্লিয়ার থাকতে হবে, যেটা আমি প্রথমেই বলেছিলাম যে এখানে থেকে আপনাদের অবজেক্টিভ আসতে পারে। তো আমাদের থিওরেমটা ভালো করে পড়তে হবে আর কি। তাহলে রোজ থিওরেম ডাজন্ট অ্যাপ্লাই টু এত, তাই না? এটা ডিফারেন্সিয়েবল না, তাই না? কততে ডিফারেন্সিয়েবল না, 0তে ডিফারেন্সিয়েবল না, এটা আমরা প্রথমেই দেখাচ্ছি। তো আমাদের রোজ থিওরেম যদি মানে স্যাটিসফাই করতে হয় তাহলে কি করতে হবে, এটা অবশ্যই ডিফারেন্সিয়েবল হইতে হবে, তাই না? সব পয়েন্টে ডিফারেন্সিয়েবল, তাই 0তে কি না, এটা ডিফারেন্সিয়েবল কিন্তু না। তাহলে এটাও আমাদের ইয়া করবে না, কারণ এখানে এফ অফ -1 আর এফ অফ 1 এই দুইটা কিন্তু সমান, তাহলে এই শর্ত কিন্তু সে পূরণ করতেছে, এবং এটা কিন্তু ফাংশনটা কিন্তু কন্টিনিউয়াসও, শুধু ডিফারেন্সিয়েবল না, এই জন্য সেটা রোজ থিওরেমকে স্যাটিসফাই করবে না। আচ্ছা, রোজ থিওরেম গ্যারান্টিজ অ্যাটলিস্ট 1 পয়েন্ট সি সাচ দ্যাট, কোনটা হবে, এফ প্রাইম অফ সি ইজ ইকুয়াল টু 0, তাই না? এখানে দেখেন অপশনগুলো কিন্তু প্রায় কাছাকাছি দিছে, তাহলে খুব সাবধানে কিন্তু পূরণ করতে হবে। আচ্ছা, এখানে এমটিভি গিভ সি এর মান কত দিচ্ছে,
এমটিবি কত দিচ্ছে সি এর মান, আমরা সূত্রটা কি পড়ছিলাম, এফ অফ বি মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই বি মাইনাস এ, তাই না? এইটা সমান কি হবে, এফ প্রাইম অফ সি হবে। তো আমরা যদি এখান থেকে বের করতে চাই এফ অফ ওয়ান, এফ অফ থ্রি, এফ অফ ওয়ান, আর এখানে কি হচ্ছে থ্রি মাইনাস ওয়ান, এফ প্রাইম অফ সি, তাহলে কত হচ্ছে টু ইন্টু সি, তাই না? এফ অফ এক্স সমান হচ্ছে কি টু এক্স, সরি এফ অফ এক্স সমান হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে এফ প্রাইম অফ এক্স সমান হচ্ছে কত টু এক্স, এখান থেকে আসলো আর কি। তাহলে এখানে টু নিলাম, আর এখানে কত হচ্ছে এফ অফ থ্রি মানে হচ্ছে থ্রি স্কোয়ার মানে নাইন, আর এফ অফ ওয়ান মানে হচ্ছে এইট, তাহলে টু সি, তাহলে এখানে হচ্ছে এইট আর এখানে হচ্ছে কত টু সি, সরি এইট না ফোর, তাহলে যদি আমি দুই কাটাকাটি করি তাহলে সি এর মান হচ্ছে কত দুই, তাহলে সি এর মান কত দেখাচ্ছে দুই দেখাচ্ছে। তাহলে এই দুইটা কিন্তু দেখেন এই ওয়ান থেকে থ্রি এর মাঝখানে, তাই না? এই ক্যালকুলেশনগুলো আমাদের একটু সুইফট করতে হবে আর কি। উইচ ফাংশন স্যাটিসফাই এমটিবি অন 0 to পাই, তাহলে কোন ফাংশনটা করে সাইন এক্স, কারণ টেন এক্সটা কোথায়, টেন এক্সটা ওই পাই বাই টুতে কি কন্টিনিউয়াস না, আবার এইটা কি ডিফারেন্সিয়েবল না, এটা হচ্ছে কি নট ডিফারেন্সিয়েবল, নট ডিফারেন্সিয়েবল, আর এটা কি নট কন্টিনিউয়াস। অ্যাট কত, অ্যাট এক্স ইজ ইকাল টু পাই বাই টু, এই পাই বাই টুতে এটা কি না কন্টিনিউয়াস না, তাহলে এই দুইটা ফাংশন আমাদের এখানে ঝামেলা করবে। আর নট ডিফারেন্সিয়েবল কি এক্স ইজ ইকাল টু জিরো, তাই না? তো এইটা আমাদের ঝামেলা করবে, এই জন্য আমরা এইটাকে আমরা ইয়ে করলাম আর কি। আচ্ছা, এখানে বলছে কি এইটাকে, এইটার এক্সপানশন অ্যাট এক্স ইজ ইকাল টু জিরো, যেহেতু লন আছে তাহলে এইটার মানটা কার মাঝখানে থাকতে হবে, এই যে ওয়ান থেকে মানে মাইনাস ওয়ান থেকে, এটা মানে কি মাইনাস ওয়ান থেকে এক্স এর মানটা ওয়ানের মাঝখানে থাকতে হবে, তাহলে এটা এক্সপানশন করা যাবে। ঠিক আছে, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ অবজেক্টিভ পাওয়া গেছে। আচ্ছা, এরপরে যেটা আমরা দেখছি যে আমি যেটা বললাম টেইলরস থিওরেমের রিমাইন্ডার টার্ম লাগরাঞ্জ ফর্ম কোনটা, এইটা আপনারা অপশন দেখলে বুঝে যাবেন এখানে, এগুলো মুখস্থ রাখতে হবে আর কি, টেইলরস থিওরেমের আপনাদের রিমাইন্ডার কোনটা। আচ্ছা, এরপর হচ্ছে লিমিটের, লিমিটের আমি যেটা বলবো আপনাদের ওই যে আমি যেটা বললাম আর কি, আমাদের ওই যে ইন্টারমিডিয়েটের ভার্সিটির যে কোশ্চেনগুলো এইগুলো কিন্তু আপনাদের সলভ করতে হবে। যেমন এটা যদি আপনারা মানে এখনো পড়াশোনার মধ্যে থাকেন আপনারা জানবেন যে এটার মান কত হচ্ছে, যে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি ওয়ান প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এক্স, এটাকে কি হবে আনসার ই হবে। ঠিক আছে, এটার একটা আপনারা শর্টকাটও মনে রাখতে পারেন যে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি ওয়ান প্লাস ওয়ান বাই, ঠিক আছে, এখানে যদি এ এক্স থাকে আর এখানে যদি আপনার বি এক্স থাকে তাহলে আনসার হবে ই টু দি পাওয়ার মানে বি এক্স বাই এ এক্স, অর্থাৎ এই দুইটা গুণ করে দিবেন, এইটা আর এইটা ই এর পাওয়ারের উপর কি করে দিবেন গুণ করে দিবেন, তাহলে কত আসে ই টু দি পাওয়ার বি বাই এ। এটা একটা শর্টকাট মনে রাখতে পারেন আর কি, এত সোজা তো হয়তো দিবে না, যদি দেয় তাহলে এরকম দিবে, অর্থাৎ এটা যদি এরকম হইতো ওয়ান বাই ওয়ান টু এক্স, আর এখানে যদি হয়তো মনে করেন যে থ্রি এক্স, তাহলে আনসার কি হইতো ই টু দি পাওয়ার থ্রি এক্স বাই টু এক্স, তাহলে এক্স এক্স কাটা আনসার কত ই টু দি পাওয়ার থ্রি বাই টু। এইরকম মনে করেন লিমিটের কিন্তু অনেক অঙ্ক আছে, এখানে কিন্তু আমি মাত্র 14টা, আমাদের সময় সংক্ষেপের জন্য আমি 14টা এক্সাম্পল নিয়ে আসলাম। তো আপনাদের কিন্তু বই থেকে পড়তে হবে এই চ্যাপ্টারটা, যদি আপনারা ভার্সিটির কোশ্চেনগুলো সলভ করেন আমার বিশ্বাস যে শুভ কমন পাবেন আপনারা, কারণ এইগুলাতে খুব বেশি ঘোরানো পেঁচানোর সুযোগ নাই বা নতুন অঙ্ক দেওয়ার সুযোগ নাই। আপনারা দুইটা কাজ করবেন, মিন ভ্যালু থিওরেম তারপর হচ্ছে টেইলর থিওরেম, এইগুলো আপনারা অনার্সের বই থেকে মানে ক্যালকুলাস বই থেকে জাস্ট দেখবেন যে কোনটা কন্টিনিউয়াস কোনটা ডিফারেন্সিয়েবল, এই কোন ফাংশনগুলা, ঠিক আছে। আর ডেরিভেটিভের জন্য আপনারা পড়বেন ওই চ্যাপ্টারগুলা, ওইখান থেকে যেমন আমাদের পরবর্তী চ্যাপ্টারে পুরাটাই ইন্টারের সিলেবাসটা ফলো করতেছে। তো আর এখান থেকে থিওরেমগুলোর জন্য আপনারা শুধু দেখে নেবেন আর কি ডিফারেন্সিয়েবল কোনটা কোনটা, আর হচ্ছে কি কন্টিনিউয়াস কোনটা কোনটা, রোলস থিওরেম কোনটা স্যাটিসফাই করে, মিন ভ্যালু থিওরেম কোনটা স্যাটিসফাই করে, টেইলর থিওরেম কোনটা স্যাটিসফাই করে, এগুলো আপনারা একটু ক্যালকুলাস 1 থেকে দেখে নিতে হবে।
ক্যালকুলাস 1 বইটা সবার কাছেই থাকে আর কি। আচ্ছা, আমাদের দ্বিতীয় যে পার্ট, মানে ওই যে ম্যাক্সিমা মিনিমা, তারপর হচ্ছে ট্যানজেন্ট, নর্মাল টু দ্য ট্যানজেন্ট, এইগুলোর জন্য আমাদের হচ্ছে ইনক্রিজিং ফাংশন আর ডিক্রিজিং ফাংশনটা একটু পড়তে হবে। ইনক্রিজিং ফাংশন কোনটা? দেখেন এফ অফ এক্স একটা ফাংশনকে ইনক্রিজিং বলা হবে কখন? যখন আপনি এক্স এর মানগুলো বাড়াবেন। এক্স এর মানগুলো বেরোলে কি হবে? এফ অফ এক্স এর মানগুলো কি বাড়বে। যেমন আমরা এখানে একটা ফাংশন পড়ছিলাম y = sin x, ঠিক আছে? তো এক্স এর মান যখন 0 তখন y এর মান কত? 0। এক্স এর মান যখন মনে করেন 45 তখন y এর মান কত? 1/√2। তাহলে দেখেন এক্স এর মানটা বাড়াচ্ছেন, y এর মানটা কি বাড়তেছে। তো sin x cos x এর ক্ষেত্রে কিন্তু একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে মানটা বাড়তে থাকে, এরপরে আবার কমতে থাকে। তাহলে এক্স, এই sin x এর জন্য মানটা বাড়ে কতটুকুর মধ্যে? এই π/2 পর্যন্ত কিন্তু সে বাড়ে। আবার π/2 থেকে যখন আপনি পাই পর্যন্ত আসবেন তখন আবার এই ফাংশনটাই y = sin x এটাই আবার কি করবে? ডিক্রিজ করবে। তাহলে একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে বাড়তে থাকে, নির্দিষ্ট রেঞ্জের মধ্যে কমতে থাকে। তো এটাই বলা আছে আর কি। যদি x এর মানটা বাড়ান কিন্তু y এর মানটা কমতে থাকে, বাড়তে থাকে, তাহলে সেটাকে আমরা বলবো ইনক্রিজিং ফাংশন, ঠিক আছে? আর এখানে যদি আপনি x এর মানটা বাড়াচ্ছেন কিন্তু y এর মানটা কমতেছে, তখন আপনি বুঝবেন যে সেই ফাংশনটা কি হচ্ছে? ডিক্রিজিং ফাংশন। এই কথাটা এখানে বলা আছে আর কি। এখন আপনি বুঝবেন কিভাবে? আপনি তো প্রত্যেকটার জন্য sin x আর cos x এর মতো আপনি চেক করতে পারবেন না, ঠিক আছে? তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে ডেরিভেটিভ, মানে f'(x) টা যদি > 0 হয় একটা ইন্টারভ্যালের মধ্যে, তাহলে আপনি বুঝবেন ফাংশনটা কি ইনক্রিজিং। আর f'(x) যদি <(0) হয় তাহলে আমরা বুঝবো কি ফাংশনটা ডিক্রিজিং। তাহলে এখানেও কিন্তু আমরা শর্ত পাচ্ছি যে একটা ফাংশনের ইনক্রিজিং হলে f'(x) কি > 0 হবে নাকি <(0) হবে নাকি =0 হবে। আচ্ছা, যদি f'(x) মানটা 0 হয়ে যায় তাহলে ফাংশনটা কি শুধু ম্যাক্সিমাম থাকবে অথবা শুধু কি থাকবে? মিনিমাম থাকবে। এখানে চেক করতে হবে f'(x) সমান যদি 0 হয়। f'(x) 0 হবে কখন? দেখেন f(x) কি ফাংশন? মনে করেন 3, তাহলে f'(x) কি হয়ে যাবে? 0 হয়ে যাবে না? মানে কনস্ট্যান্ট ফাংশনের ক্ষেত্রে f'(x) এর মানটা কি হচ্ছে? 0 হয়ে যাচ্ছে। তো এইখানে আপনাদের এখানে আরেকটা অবজেক্টিভ আছে, যদি ফাংশনটা কনস্ট্যান্ট হয় তখন কিন্তু এটার ম্যাক্সিমা বা মিনিমা চেক করে নিতে হবে। থাকতেও পারে, নাও থাকতে পারে। আচ্ছা, তাহলে আমরা দেখেন কিভাবে বের করব। যেমন f(x) = x², f'(x) কত? 2x, তাই না? যখন x is smaller than 0 এই 2x এর মানটাও কি 0, অর্থাৎ -∞ থেকে 0 পর্যন্ত এই ফাংশনটা কি করতেছে? ডিক্রিজ করতেছে, তাই না? মাইনাস থেকে আপনি যখন 0 পর্যন্ত যাবেন, আর যখন আপনি পজিটিভ ভ্যালুতে করবেন তখন কি হচ্ছে? ফাংশনটা ইনক্রিজ করতেছে। এই যে ডিক্রিজিং লেফট সাইড আর ইনক্রিজিং কি রাইট সাইড অফ দ্য 0। আচ্ছা, আমরা একটু এটাকে একটু চিত্র দিয়ে বুঝি তাহলে ভালো লাগবে। ইজিলি দেখেন, মানে আমি যেটা আমার খুব প্রবলেম হইতো আর কি, যে -∞ থেকে 0 দিকে গেলে মানে ডিক্রিজ কিভাবে হয়। মনে করেন যে আপনি এখানে -5 পয়েন্ট নিলেন, তো -5 পয়েন্টে এটার যে বিন্দুটা এটা হচ্ছে এইখানে, তাই না? আপনি যখন -4 নিলেন, দেখেন আপনি কিন্তু x এর মানটা বাড়াচ্ছেন, তাহলে y এর মানটা কি? y এর মানটা লেনটা কি আস্তে আস্তে কমতেছে না? আপনি যখন -1 নিলেন তখন আরো ছোট হয়ে গেছে, 0তে গিয়ে তো 0তে মিলে গেছে। তাহলে -∞ থেকে 0 পর্যন্ত, অর্থাৎ আপনি যখন বাম দিক থেকে ডান দিকে আসেন ফাংশনটা কি করতেছে? এই যে y এর মানটা আস্তে আস্তে কমতেছে, এই জন্যই ফাংশনটাকে বলি আমরা ডিক্রিজিং ফাংশন। আর আপনি যখন ডান দিকে যাচ্ছেন 1, তাহলে এখানে আসতেছে, 2 নিলে এখানে আসতেছে, 3 নিলে এখানে আসতেছে। তাহলে যত ডান দিকে যাচ্ছেন, মানে 0 থেকে যত ডান দিকে যাচ্ছেন ফাংশনটার মানটা কি? y এর মানটা বাড়তেছে, এই জন্য এটাকে আমরা বলি ইনক্রিজিং ফাংশন। এই কথাটা এখানে বলা হচ্ছে আর কি। তাহলে দেখেন এই ফাংশনটা কি হচ্ছে? ইনক্রিজিং ফাংশন।
কারণ এফ প্রাইম অফ এক্স ইজ ইকুয়াল টু 3 উইচ ইজ গ্রেটার দেন কত 0, তাহলে ফাংশনটা কি হচ্ছে ইনক্রিজ করতেছে, এবং এই ফাংশনটা সব জায়গায় ইনক্রিজ করতেছে, ডিক্রিজিং কোনো ফাংশন না কিন্তু। তো এইটা কিন্তু একটা কি, এটা কার ইকুয়েশন, স্ট্রেট লাইন। তো স্ট্রেট লাইন ফাংশনটা কি করতেছে এখানে ইনক্রিজ করতেছে। স্ট্রেট লাইনের ফাংশন কিন্তু ডিক্রিজও করতে পারে, একটু সাবধানে করতে হবে কিন্তু। এফ অফ এক্স ইজ ইকুয়াল টু মনে করেন যে -3x + 4, তাহলে এফ প্রাইম অফ এক্স সমান কত হচ্ছে -3, তাই না, উইচ ইজ স্মলার দেন 0, তাহলে এটা সব জায়গায় কি করবে ডিক্রিজ করবে, তাহলে এগুলা কিন্তু খুব সাবধানে করতে হবে। আচ্ছা এখানে আরেকটু উদাহরণ দেওয়া আছে, এটা সব জায়গায় কি করবে ডিক্রিজ করবে, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু -x³। আচ্ছা এরপরে ম্যাক্সিমাম মিনিমামে চলে যাই। ম্যাক্সিমাম মিনিমাম প্রমাণ করার আগে ওই যে আমরা এফ প্রাইম অফ এক্স তো বের করতেই হবে। ম্যাক্সিমাম কখন হবে, এফ অফ এ ইজ, আচ্ছা দেখেন দ্য ফাংশন এফ অফ এক্স অ্যাজ এ ম্যাক্সিমাম অ্যাট এক্স ইজ ইকুয়াল টু একটা এ তে ম্যাক্সিমাম হবে ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু ভ্যালু অফ এক্স নিয়ার এ। ঠিক আছে, এর কাছাকাছি যদি কোনো ভ্যালু নেন সেটা কার কাছাকাছি হবে, এফ অফ এ ইজ গ্রেটার দেন ইকুয়াল টু ভ্যালুজ অফ এফ অফ এক্স। ঠিক আছে, এর আশেপাশে সকল বিন্দু থেকে এই মানটা মানে এফ অফ এ এর মানটা কি হবে গ্রেটার দেন হবে। আচ্ছা এরপরে হচ্ছে মিনিমাম হবে কি, ওই ওই বিন্দুতে যে মানটা আছে এর আশেপাশে সকল মান কি হবে যদি বড় হয় তখন আমরা কি বলবো সেটা মিনিমাম, এটাই বলা হচ্ছে। লেস দেন ইকুয়াল ভ্যালুস অফ এফ অফ এক্স নিয়ার দেন এ। আচ্ছা আমরা একটা সাইন এক্স এর গ্রাফটা দিয়ে আমরা বুঝি আর কি, যদি আমরা এইখান থেকে এই গ্রাফটা আঁকি, দেখেন এখানে যখন পাই বাই টু তখন এটার মান কত হচ্ছে -1 না, আর এখানে যখন আমরা 3π/2 নিলাম তখন এটার মান কত -1, তাই না। তো দেখেন π/2 এক্স এর মান যখন π/2 তখন এটার মান কত, এটা +1, π/2 যখন এক্স এর মানে ওয়াই সর্বোচ্চ মান কত 1, এবং এর আশেপাশের সকল বিন্দুর মান, এখানেও কিন্তু মানটা কমে যাচ্ছে, এখানেও কিন্তু মানটা কমে যাচ্ছে। আর আপনি যখন 3π/2 নিচ্ছেন তখন কি মাইনাস, তাই না, এইখানেও মানটা বাড়তেছে এইখানেও মানটা বাড়তেছে, এবং এটা সার্টেন রেঞ্জ পর্যন্ত বাড়বে। এবং এই ম্যাক্সিমাম মিনিমা দুইটাকে একসাথে আমরা বলি এক্সট্রিমা। ঠিক আছে, এক্সট্রিমা বলি, এইগুলো মনে রাখতে হবে আর কি। এখন ম্যাক্সিমাম মিনিমাম বের করার জন্য আমরা জানি যে এফ প্রাইম অফ এক্স বের করতে হয়, সেটা সমান 0 ধরে আমরা যে পয়েন্টগুলো বের করব এটার নাম কি ক্রিটিক্যাল পয়েন্ট, এবং ক্রিটিক্যাল পয়েন্টে আমরা কি চেক করব এফ ডাবল প্রাইম অফ এক্স বের করব, তাই না। এফ ডাবল প্রাইম অফ এক্স এর মানটা যদি স্মলার দেন 0 হয়, এই যে এখানে যদি গ্রেটার দেন 0 হয় তাহলে মিনিমাম থাকবে, স্মলার দেন 0 হলে কি থাকবে ম্যাক্সিমাম থাকবে। ঠিক আছে, আর যদি এফ প্রাইম অফ এর মানটা 0 হয় তাহলে টেস্ট ফেল করবে। ঠিক আছে, তখন ওই ফার্স্ট ডেরিভেটিভে গিয়ে চেক করতে হবে, যেটা আপনারা বলে দিবেন যে এখানে কোনো ম্যাক্সিমাম মিনিমাম নাই, তাহলেই হচ্ছে, তখন আবার হায়ার ডেরিভেটিভ বের করতে হবে আর কি। তো ওই রকম ম্যাথ দেওয়ার সম্ভাবনা কম আছে আর কি আমাদের। তো ফাইন্ড দ্য ম্যাক্সিমাম মিনিমাম অফ এফ অফ এক্স ইজ ইকুয়াল টু x³ - 3x² + 2। তাহলে প্রথমে আমরা কি বের করব, ফার্স্ট ডেরিভেটিভ বের করব। ফার্স্ট ডেরিভেটিভ বের করার পরে x এর মান কি পাচ্ছি 0 এবং 2 পাচ্ছি। তো এখন আমাদের কোন পয়েন্টে 0 থেকে ম্যাক্সিমাম আছে নাকি মিনিমাম আছে এটা চেক করতে হবে। তাহলে এফ ডাবল প্রাইম অফ এক্স বের করে ফেললাম, দেখেন 0 তে কি পাচ্ছি -6, তাহলে কি আছে এখানে ম্যাক্সিমাম আছে। ঠিক আছে, কোন পয়েন্টে ম্যাক্সিমাম আছে 0 এবং 2 পয়েন্টে, আর মিনিমাম কোন পয়েন্টে আছে 2 এ, কারণ 6টা কি গ্রেটার দেন 0। কোন পয়েন্টে আছে 2 আর -2 তে আছে। তো এইগুলো আমাদের দেখে নিতে হবে আর কি। এটা হচ্ছে আমাদের 9.9 অর্থাৎ লাস্ট চ্যাপ্টারটা। লাস্ট চ্যাপ্টারে অনেক গুরুত্বপূর্ণ কিন্তু অবজেক্টিভ আছে বিশ্ববিদ্যালয়ে আসার মতো। আর ট্যানজেন্ট এন্ড নরমাল, ঠিক আছে, ট্যানজেন্ট এন্ড নরমাল মানে কি, যে মনে করেন একটা বৃত্ত আছে, এই বৃত্তের এই পয়েন্টে আপনাকে একটা স্পর্শক আঁকতে বলছে, ট্যানজেন্ট মানে স্পর্শক, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে স্পর্শক। আর এই স্পর্শকের উপর যদি আমি একটা লম্ব টানি সেটার নাম কি, সেটার নাম হচ্ছে ট্যানজেন্ট টু দ্য নরমাল অ্যাট দ্যাট পয়েন্ট, মানে এই পয়েন্টে এটার নরমাল বা কি বলে এটার নাম বাংলাতে অভিলম্ব। ঠিক আছে, তাহলে ট্যানজেন্ট টু দ্য কার্ভ y = f of x at a point, ঠিক আছে, হ্যাজ এ স্লোপ, এই যে স্লোপ ট্যানজেন্টের স্লোপের সূত্র কি dy/dx at x = x0, সরি, আর ইকুয়েশনটা কত হচ্ছে y - y0 is equal to m into x - x0।
ট্যানজেন্টের ইকুয়েশন আমাদের মনে রাখতে হবে। আর নর্মালের ইকুয়েশনটা কি হচ্ছে দেখেন, নর্মাল হচ্ছে ট্যানজেন্টের উপর পারপেন্ডিকুলার, তাহলে কিছুই না, ওইখানে এমটা বের করছি না আমরা, মানে ট্যানজেন্টের যে এম অর্থাৎ স্লোপ বের করছি ওইটার -1/m যদি আমরা লিখি তাহলে সেটা নর্মালের স্লোপ হয়ে যাবে। তাহলে এখান থেকে আপনাদের অঙ্ক আসতে পারে যে ট্যানজেন্টের স্লোপ কত, তারপর নর্মালের স্লোপ কত, অর্থাৎ আপনার এম যদি হয় ট্যানজেন্টের স্লোপ 2, তাহলে নর্মালের স্লোপ মানে m1 2 হলে নর্মালের স্লোপ হবে কত, -1/2। ঠিক আছে, এই যে কথাটা এখানে বলা আছে, ট্যানজেন্টের স্লোপ m হইলে স্লোপ অফ দ্য নর্মাল কি হবে, -1/m। এখানে আমরা দুটো উদাহরণ দেখলাম যে y = x² at 0.11, তাই না? তাহলে এটা ট্যানজেন্ট হচ্ছে কত, 1 পয়েন্টে x = 1 হলে m এর মান হচ্ছে 2। তাহলে ট্যানজেন্টের সূত্র কি, y - y1 m × x - x1। আর এখানে স্লোপের নর্মালের স্লোপ হচ্ছে কত, -1/2। জাস্ট এখানে ভ্যালু ইনপুট করে দিছি, এইগুলো আমরা পারবো। Find the point on the curve where tangent is parallel to line y = 6x প্লাস 4। তো যদি আমাদের একটা লাইন প্যারালাল হয় তাহলে এটার কি হবে, ট্যানজেন্ট দুইটা কি হবে, সমান, ট্যানজেন্টের স্লোপ দুইটা কি হবে, সমান হবে। তো এখানে দেখেন আমরা ট্যানজেন্টের এটা বের করছি, তাই না, dy/dx, তাই না, dy/dx এর স্লোপ কত হবে, এখানে স্লোপ কত, 6, তাহলে dy/dx সমান কত হচ্ছে, 6 হচ্ছে, তাহলে 3x², এখানে একটা কম হবে, 3x² সমান কত, 6, তাহলে x² সমান 2, x এর মান কত হচ্ছে, ±√2। তাহলে পয়েন্ট দুইটা কি হচ্ছে, এই যে একটা হচ্ছে 2√2 আর একটা হচ্ছে -2 -2√2, এই দুইটা পয়েন্টে প্যারালাল টু দ্য লাইন, ট্যানজেন্টটা কি প্যারালাল টু দ্য এই স্লোপ। অর্থাৎ আপনি যদি এরকম একটা গ্রাফ আঁকেন বা আমরা একটা সার্কেল দিয়ে দেখাই তাহলে সুবিধা হবে। তাহলে এইখানে মনে করেন যে এইটা হচ্ছে আমার এই সরল রেখাটা, এই দুইটা পয়েন্টে কি প্যারালাল দুইটা স্লোপ আছে, সরি ট্যানজেন্ট আছে, এবং এই ট্যানজেন্টগুলো সবগুলো স্লোপ কত, ইকুয়াল। আচ্ছা, আমরা এখন প্রবলেম দেখি, সলভ করার চেষ্টা করি যে f(x) = এইটা, তাহলে মিনিমাম ভ্যালু অফ f(x) সমান কত। তো এইসব ফাংশনের ক্ষেত্রে কিন্তু ইজি, যেমন আমি এটাকে যদি ddx করি, dd আচ্ছা f'(x) যদি করি, f'(x) সমান কত, 2x - 4 সমান কত, 0। এই ক্রিটিক্যাল পয়েন্টের জন্য f'(x) সমান কত, 0। তাহলে x এর মান কত হয়ে যাচ্ছে, সরি x এর মান হয়ে যাচ্ছে 2। তাহলে এখানে x এর একটাই ভ্যালু বেরোচ্ছে, ক্রিটিক্যাল পয়েন্ট একটাই বেরোচ্ছে, তাহলে আমাদের কোনো টেনশন নাই। তাহলে f(2) হবে কি, মিনিমাম। f(2) যদি বসায় দেন তাহলে 2² - 4 × 2 + 5 সমান কত হচ্ছে, 4 - 8 + 5, তাহলে আনসার কত হচ্ছে, 1। তাহলে এই 1টা হচ্ছে আমাদের মিনিমাম ভ্যালু। এটা আরেকভাবেও করা যায়, এটা যদি আমরা হোল স্কোয়ার করি, x² 4x, এটা সোজা অঙ্ক, তাই ইজিলি করা যাচ্ছে আর কি, 1। তাহলে x - 2 হোল স্কোয়ার + 1 সমান 0। তাহলে এই 1টা হচ্ছে কি মিনিমাম ভ্যালু, অথবা ম্যাক্সিমাম ভ্যালু বের করতে ম্যাক্সিমাম ভ্যালু। আর এটা হচ্ছে আমরা সব প্রবলেমের জন্য এটা ফলো করবো আর কি, f'(x) সমান 0 ধরে x এর মানটা বের করে ফেলবো, তারপর x এর মানটা এইখানে বসাই দিলেই যে ভ্যালুটা বেরোবে সেটা হচ্ছে মিনিমাম ভ্যালু অথবা ম্যাক্সিমাম ভ্যালু। আচ্ছা, পয়েন্ট অফ লোকাল মিনিমাম এট, তাহলে এইখানে কিন্তু আমাদের একটু পরিশ্রম করতে হবে। যেমন y = তাহলে y1 বা y' সমান কত, y' সমান কত হচ্ছে, 3x² - 6x, তাই না? তাহলে এখানে যদি আমি এটা 0 ধরি তাহলে x এর কি মান পাচ্ছি, 0 পাচ্ছি, আর কত পাচ্ছি, 2 পাচ্ছি। x এর মান 0 পাচ্ছি আর কত পাচ্ছি, 2 পাচ্ছি। এখন আমি যদি y" বাই করি তাহলে কত হচ্ছে, 6x - 6। এখন at x = যদি আমি 0 নেই তাহলে এই y" এর মান কত হচ্ছে, -6। তাহলে -6 পেলে কি আমি মিনিমাম পাবো না ম্যাক্সিমাম পাবো, এটা স্মলার দেন 0, তাহলে কি থাকবে এখানে, ম্যাক্সিমাম, কিন্তু আমাকে বের করতে বলছে কি মিনিমাম। তাহলে আর পরেরটা কিন্তু চেক করার দরকার নাই, তাহলে 2তে কি পাবো, 2তে অবশ্যই মিনিমাম পাবো। তাহলে y সমান কত হচ্ছে, x এর মান তো 2, x এর মান 2 হইলে y এর মান 0 হবে, আপনাদের পরেরটা বের করার দরকার নেই, এই অপশন দেখে আর কি। তাহলে x = 2 হইলে তারপর আমি দেখাচ্ছি
টু কিউব 3 ইন্টু 2 স্কোয়ার প্লাস 4 সমান কত হচ্ছে 0। তো যেহেতু এখানে অপশানে এক্স একটাই আছে 2, তাহলে এই জন্য আমাদের আনসারটা ইজি বের হয়ে গেছে আর কি। এরপরে বলছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু লন এক্স। আচ্ছা, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু লন এক্স, তাহলে এই ফাংশন হ্যাজ কি আছে এখানে, ম্যাক্সিমা এট এক্স ইজ ইকুয়াল টু 1। আমরা একটু দেখি তাহলে এফ প্রাইম অফ এক্স সমান কত হবে 1/x, এবং এটা সমান কত ধরবো 0। তাহলে এক্স এর কি এমন কোনো মান বসাইতে পারবো যে 1/x সমান 0? তো তাহলে আমরা 1 ইজ ইকুয়াল টু কি লিখবো 0। তাহলে এইটা একটা ইনকনসিস্টেন্ট ইকুয়েশন, তাহলে এইটার কি থাকবে না, কোনো সলিউশন থাকবে না। তো সলিউশন না থাকলে কি হবে, নো ম্যাক্সিমা মিনিমা। তাহলে এই ফাংশনটার কোনো ম্যাক্সিমাম অথবা মিনিমাম নাই। ঠিক আছে, তাহলে এইটা আমরা দেখলাম। y is equal to x to the power 5, then x is equal to 0। আচ্ছা, এখন এই যে দেখেন y প্রাইম সমান কত পাচ্ছি x to the power 4, এটা সমান কত 0, তাহলে x is equal to কত পাচ্ছি 0ই তো পাচ্ছি, তাই না? মানে এখানে 5x to the power 4 হয় আর কি কাটাকাটি করলে। এখন y ডাবল প্রাইম অফ 0 সমান কত হচ্ছে, y ডাবল প্রাইম কত, y ডাবল প্রাইম হচ্ছে 20x কিউব। তো 20 ইন্টু 0 কিউব সমান কত হচ্ছে 0। তাইলে আমরা y ডাবল প্রাইম সমান 0 যখন পাবো তখন এটাকে বলবো কি পয়েন্ট অফ ইনফ্লেকশন। এখানে আসলে বোঝা যাচ্ছে না কোথায় ম্যাক্সিমাম আছে কোথায় মিনিমাম আছে। আচ্ছা, লিস্ট ভ্যালু অফ এক্স স্কোয়ার আর হচ্ছে কি 1/x স্কোয়ার, এটা আপনারা ম্যাক্সিমাম মিনিমাম থিন দিয়েও করতে পারেন। যেমন এখানে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু কি আছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। তো একটু তাড়াতাড়ি করতে হবে আর কি। এফ অফ এক্স ইজ ইকুয়াল টু কি হচ্ছে 2x মাইনাস 2x টু দি পাওয়ার -3, তাই না? এফ ডাবল প্রাইম অফ এক্স কি হচ্ছে 2 মাইনাস 6, তাহলে প্লাস 6 1, আচ্ছা এক্স টু দি পাওয়ার -4, তাই তো? তো এখন 2x মাইনাস 2 এক্স টু দি পাওয়ার -3 সমান কত 0। তো এখান থেকে আমরা কি পাচ্ছি x ইজ ইকুয়াল টু x কিউব, তাই না? তাহলে x টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু পাচ্ছি 1। তাহলে x এর মান কত পাচ্ছি 1 বা +-1 ধরেন, +-1। এখন এখানে মানটা বসায় চেক করবার কি, 1 ধরলে কত হচ্ছে 1 হচ্ছে মানে 2 হচ্ছে, x ইজ ইকুয়াল টু যখন 1 ধরতেছি তখন কত হচ্ছে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মানে কত হচ্ছে 2, -1 ধরলেও কত হচ্ছে 2। তাহলে এইখানে আমার ম্যাক্সিমাম ভ্যালু কত হবে 2। আর এই সব অঙ্কের ক্ষেত্রে আপনারা এত বড় অঙ্ক না করে একটু চিন্তা ভাবনা করবেন আর কি। যা সরি লিস্ট ভ্যালু হচ্ছে 2, এর বড় তো অনেক মান হবে। যে এখন এখানে 1 অথবা যদি আমি 1 বাদ দিয়ে যে কোনো মান ধরি সেটা কিন্তু মানে 2 থেকে বড়ই হয়ে যাবে। যেমন আপনি যদি 2 ধরেন 4 প্লাস সামথিং কি 4 থেকে বড়, তাই না? 4 প্লাস সামথিং কি হয়ে যাবে 4 থেকে বড়। তো এখানে আমি যদি 1 ধরি তাহলে কিন্তু আমার ইকুয়েশনে লিস্ট ভ্যালু পাওয়া যাচ্ছে। আর আমি পুরোটা করার দরকার নেই আর কি, এগুলো একটু অপশন টেস্ট করেই করতে পারেন। আচ্ছা, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু কি ই টু দি পাওয়ার এক্স। তাহলে এফ প্রাইম অফ এক্স সমান কি ই টু দি পাওয়ার এক্স, এটা সমান যদি আমি 0 ধরি তাহলে এইখানেও দেখেন এটাও সলভ করা সম্ভব না। কারণ কি ই টু দি পাওয়ার এক্স সমান কি 0। তো আমি যদি সলভ করতে যাই লন ই টু দি পাওয়ার এক্স লন 0, তাই না? লন ই টু দি পাওয়ার এক্স মানে কত এক্স, আর লন 0 মান আমরা জানি না, কারণ লনের পরে যেটা থাকবে সেটা কি, তাহলে এটা সমান ইনফিনিটি চলে আসে। তাহলে এখানেও কি থাকবে না, ম্যাক্সিমাম মিনিমাম থাকবে না বা নো এক্সট্রিমা হবে। তাহলে দেখেন কিছু কিছু ফাংশন কিন্তু আমরা পাচ্ছি যেগুলোতে কোনো এক্সট্রিমা থাকে না, এবং এগুলাই আপনাদের অবজেক্টিভে দেওয়ার সম্ভাবনা খুব বেশি আর কি। স্লোপ অফ দ্য ট্যানজেন্ট, তাহলে এখানে y প্রাইম সমান কত 2x, তাই না? এট x ইজ ইকুয়াল টু 1, y প্রাইম সমান কত 2, তাহলে স্লোপ কত দাঁড়াচ্ছে 2। এইগুলো ইজি অঙ্ক, এগুলো আপনারা দেখলেই করতে পারবেন আর কি। ইকুয়েশন অফ দ্য নর্মাল, তাই না? 2 and 4। আচ্ছা, তাহলে এখানে y সমান কত হচ্ছে x স্কোয়ার, তাহলে y প্রাইম সমান কত হচ্ছে 2x, তাহলে অ্যাট 2, 4
ওয়াই প্রাইম সমান কত 2 ইন্টু 2 অর্থাৎ হচ্ছে 4, তাই না? তাহলে নর্মালের ইকুয়েশনটা কত হবে y মাইনাস 4 1/-4, ওই যেহেতু নর্মাল তাহলে কি হচ্ছে ঢালটা 1/-m, এটা কিন্তু m ইন্টু কি x-2, তারপর এখান থেকে আপনি যা করতে চান আর কি। তাহলে এটাকে কত লেখা যাচ্ছে y ইজ ইকুয়াল টু, আচ্ছা ফরম্যাটটা এরকম দেওয়া আছে আর কি, তাহলে হচ্ছে মাইনাস x/4 মাইনাস মাইনাসে প্লাস 0.5 আর কত প্লাস 4, তাহলে মাইনাস x/4 প্লাস 4.5, তাহলে আনসার হচ্ছে কোনটা এইটা। ঠিক আছে, এখানে 4.5 দিয়ে আপনাদের একটু কনফিউজ করে ফেলছে আর কি। আচ্ছা, ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট y ইজ ইকুয়াল টু কি ln x, তাহলে y ইজ ইকুয়াল টু ln x, তাহলে y প্রাইম সমান কত হবে 1/x এট মানে 10 এই পয়েন্টে 10 y প্রাইম, এই y প্রাইম মানে কিন্তু m সমান কত 1, তাহলে আপনি লেখেন, তাহলে ইকুয়েশনটা কত হবে y মাইনাস 0 m ইন্টু x মাইনাস 1, তাহলে y ইজ ইকুয়াল টু m এর মান তো 1, তাহলে x মাইনাস 1, তাহলে আনসার কোনটা এইটা হচ্ছে আনসার। এরপরে আবার নর্মাল বের করতে বলছে, নর্মাল টু y ইজ ইকুয়াল টু রুট এক্স, তাহলে y সমান কি রুট এক্স, তাহলে y প্রাইম সমান কত 1/2 রুট এক্স। এই যে আমি সরাসরি বের করে ফেলতেছি এগুলো কিন্তু আমার মানে ওই যে রুট এক্স এর ডিফারেন্সিয়েশন করলে কি হয় এগুলো কিন্তু ওই যে বাচ্চাদের, মানে আমি তো প্র্যাকটিসের মধ্যে আছি যেহেতু আমি এখন এই প্রফেশনে আছি, তা আপনারা যারা অনেক দিন ধরে করেন না তাদের কিন্তু এই সূত্রগুলো ভুলে যাওয়ার কথা আর কি। তো আপনাদের কিন্তু এখানে পরিশ্রম করতে হবে, এখানে কিন্তু আপনাদের দেখে নিতে হবে, অনেক অনেক সূত্র আছে এবং সবগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ। তো আমি আপনাদের বলবো যে এগুলা ভার্সিটিতে আসছে গত কয়েক বছরে, ওই কোশ্চেনগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, মানে এই চ্যাপ্টারের ডিফারেন্সিয়েশনের। তো সিমিলার এখন হচ্ছে কোন পয়েন্টে আমরা বের করব 4-2 পয়েন্টে y প্রাইম সমান কত 1/2 রুট 4, দ্যাট ইজ 1/4, তাই তো? তাহলে নর্মাল যেহেতু বলছে তাহলে সূত্রটা কি হবে y মাইনাস 2 মাইনাস 1/4 x মাইনাস 4, এখান থেকে আমরা বের করব y মাইনাস 2 সমান হচ্ছে, এটা তো মাইনাস 4 হয়ে যাবে, তাহলে হচ্ছে মাইনাস 4x প্লাস 16, তাহলে আমরা যদি এটাকে এই পাশে পাঠিয়ে দিই তাহলে y সমান হচ্ছে মাইনাস 4x প্লাস 18, তাহলে আনসার কোনটা হচ্ছে এইটা। আচ্ছা, নর্মাল টু y এট দ্য পয়েন্ট π/4, তাহলে y ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে 10x, তাহলে y প্রাইম সমান হচ্ছে কি sec স্কয়ার x at π/4, 1, y প্রাইম অর m ইজ ইকুয়াল টু কি sec স্কয়ার π/4, cos π/4 এর মান কত, cos π/4 এর মান হচ্ছে 1/√2, তাই না? তাহলে sec π/4 এর মান কত হবে √2 স্কয়ার অর্থাৎ 2, তাহলে আমাদের ইকুয়েশনটা কি হচ্ছে y মাইনাস 1 সমান 2 ইন্টু x মাইনাস π/4, এরপরে হচ্ছে আপনি গুণ করে দিবেন আর কি, y ইজ ইকুয়াল টু 2x মাইনাস π/2 প্লাস 1, এটা হচ্ছে আনসার। এটা কি অপশনে আছে? ও সরি, এখানে একটা ভুল হয়েছে তাই না, এখানে তো আমি সরাসরি 2 বসাই দিছি, এখানে হচ্ছে কি মাইনাস 1/2, তাহলে মাইনাস 1/2, আচ্ছা এটা কি নর্মাল বের করতে বলছে, তাহলে আমাদের ভুলটা কোথায় হচ্ছে, মাইনাস 1/2x মাইনাস π/4 প্লাস 1, তাহলে মাইনাস x/2 প্লাস π/8 প্লাস 1। আচ্ছা, এখানে তো একটা অপশান আছে নাম, তাহলে আমরা নামও দিয়ে দিতে পারি, তাই না?
নর্মাল টু ওয়াই ইজ ইকুয়াল টু 10x, তাহলে এটা হচ্ছে নান অপশানে যাবে। আর ক্যালকুলেশনে ভুল হলে আপনারা একটু ঠিক করে দেন আর কি, যেহেতু আমরা সবাই ম্যাথ স্টুডেন্ট, তাহলে একটু ভুলভাল হইতেই পারে। আচ্ছা, ট্যানজেন্ট টু সার্কেল এক্স স্কোয়ার 25 অ্যাট 3, 4। আচ্ছা, এইখানে একটা ফর্মুলা আছে, এইখানে ক্যালকুলাস করতে গেলে কিন্তু আমাদের একটু কঠিন হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এইখানে যে ফর্মুলাটা সেটা হচ্ছে, যদি সার্কেল হয় আর হচ্ছে ইলিপস হয়, মানে উপবৃত্ত হয় সার্কেল হয়, তখন সূত্রটা হচ্ছে এক্স x1 y y1 ইজ ইকাল টু, মানে যেটা থাকে আর কি, আর স্কোয়ার থাকলে আর স্কোয়ার। তো এখানে x1 মানে কত 3x, y1 কত 4, তাহলে 4y, আর আর স্কোয়ার মানে কত 25। এটা হচ্ছে ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট। তাহলে এটা কি আমাদের আছে অপশানে? এটা আছে, ঠিক আছে? তো এইগুলো আপনারা কখন জানবেন? যখন আপনারা ওই যে বললাম না এসএসসির বইগুলো যদি আপনারা পড়া শুরু করেন আর কি, তাহলে বৃত্তের ক্ষেত্রে এইটা, তাহলে এখানে আমরা একটা শর্টকাট শিখে ফেললাম আর কি, ঠিক আছে? এইটার ক্ষেত্রে যেমন এখানে 1 আছে, তাই না? এই 1টা নিচে নেমে গেছে, তাহলে ইকুয়েশন অফ ইলিপস আপনি কিন্তু ডিডিএক্স করে এগুলো প্রমাণ করতে পারেন, কিন্তু পরীক্ষার হলে আপনি এখন প্রমাণ করার তো সময় নেই। তখন আপনি এই যে এটার ক্ষেত্রে আপনার লিখতে পারেন যে এক্স x1 স্কোয়ার প্লাস ওয়াই y1 বি স্কোয়ার সমান হচ্ছে কত 1। তো এখানে মান বসা, আচ্ছা এটা তো আছে অপশানে, তাহলে এটা হচ্ছে আমার কি আনসার। তো এইগুলো আপনাদেরকে ওই যে বললাম না যে আমাদের কিন্তু শুধুমাত্র লেকচারের উপর ভরসা করলে কিন্তু ক্যাডার হওয়াটা একটু কঠিন হয়ে যাবে। আমরা লেকচার থেকে, আমি যে আপনাদের বললাম আজকে যে কোন জায়গা থেকে পড়তে হবে, তাই না? যেমন রোলস থিওরেম, ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেম, টেইলর থিওরেম, এরপরে টেইলরের অবশেষ, তাই না, রিমাইন্ডার অফ টেইলর, এইগুলো আমরা পড়বো ক্যালকুলাস 1 থেকে। আর আমাদের ফুল প্রিপারেশনটা আমরা নিতে পারি এইচএসসি ডিফারেন্সিয়েশন চ্যাপ্টারটা থেকে, যেটা বিশ্ববিদ্যালয়ে বেশি পরিমাণ আসছে। ওইখান থেকে যদি আমরা প্রিপারেশন নেই তাহলে দেখবেন যে আমরা ভালো করতে পারবো আর কি এই ক্যালকুলাসের মধ্যে। তো ক্যালকুলাস একটা হিউজ সিলেবাস, আমরা জাস্ট আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করছি আর কি, যে আপনি কিভাবে পড়বেন বা কিভাবে অবজেক্টিভ আসতে পারে। যেমন ওই ফাংশনটা কন্টিনিউয়াস কি ক্লোজড ইন্টারভ্যালে হয় নাকি ওপেন ইন্টারভ্যালে হয়, এগুলাই কিন্তু বারবার বারবার পড়তে হবে, কারণ আপনি ওইখানে গিয়ে কনফিউজড হয়ে যাবেন যে এইখানে কি কন্টিনিউয়াস ছিল নাকি ডিফারেন্সিয়েবল ছিল, নাকি এইখানে ডিফারেন্সিয়েবল ছিল না কন্টিনিউয়াস ছিল। এগুলোর মধ্যে আপনারা মানে কি হবে, কনফিউজ হয়ে যাবেন। তারপর এফ অফ এ ইজ ইকাল টু এফ অফ বি, এটা কি রোলের উপপাদ্যের জন্য ছিল নাকি ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেমের জন্য ছিল, এই জায়গাগুলোতে কনফিউজ হয়ে যাবেন। তো এইগুলোর জন্য আপনি যেন কনফিউজ না হন, সেজন্য আপনাকে অনেকগুলা ম্যাথ প্র্যাকটিস করতে হবে আর কি, এবং এই প্র্যাকটিসটা করবেন আপনারা ওইখানে গিয়ে। তো আমাদের আজকের ক্লাস এখানেই শেষ। আশা করি আজকের ক্লাস থেকে আপনারা উপকৃত হবেন। আমাদের পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে বিদায় জানাচ্ছি। ধন্যবাদ।